প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরিফুল ইসলাম সোহাগ। ওনার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বকচান গ্রামে। তবে ঘটনাটি কিন্তু অন্য গ্রামে ঘটেছে, আর ওই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা অবশ্যই এই ঘটনাটি শুনে থাকবেন। ওনাদের যে পার্শ্ববর্তী গ্রামটা, মানে বকজান গ্রামের পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে শ্যামপুর। যারা নেত্রকোনা কিংবা কলমাকান্দার বাসিন্দা তারা হয়তো বা শ্যামপুর গ্রাম অবশ্যই চিনে থাকবেন। ওই কলমাকান্দা থেকে শিবলি নামক স্থান হয়ে যাওয়ার সময় এই শ্যামপুর যেটা পড়ে আর কি। তো এখন যে শ্যামপুর, আজ থেকে প্রায় 40 বছর আগের শ্যামপুর তো এক না, তাই না? আকাশ পাতাল পার্থক্য। তখন ওই শ্যামপুরে মাত্র কয়েকটা ঘরবাড়ি ছিল, কিন্তু এখন তো অনেক ঘরবাড়ি হয়েছে। আর ঘটনাটি যখন ঘটেছিল তখন এই সোহাগ ভাইয়ের আম্মুর বয়স ছিল 12 বছর। আর তখন ওনার আম্মু ওনার নানার মুখ থেকে ঘটনাটি শুনেছিলেন। আর শুরুতে তো বললাম ওই শ্যামপুর গ্রামে তখন ওই রকম কোনো ঘরবাড়িও ছিল না। আর ওই গ্রামের একদম শেষ কোণে একটা বাড়ি ছিল। ওই বাড়িটার যিনি কর্তা ছিলেন তার নাম হলো রমিজ মিয়া। আমরা রমিজ ভাই বলে সম্বোধন করব। তো ওই রমিজ ভাইয়ের মা বাবা কেউই ছিলেন না, উনি একা ছিলেন। আর একা একাই উনি গ্রামে বেড়ে উঠতে লাগলেন। বিভিন্ন মানুষের কাজ করে দিতেন, টুকটাক যা পেতেন জমাতেন। ওইরকম যে অভাব অনটন ছিল বিষয়টা এরকম না, তবে উনি একা একা ছিলেন আর কি। ওরকম আত্মীয় স্বজন ওনার ছিল না। তো উনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন এই রমিজ ভাই বিবাহ করলেন। আর বিয়ের বছরখানেক যেতে না যেতেই রমিজ ভাইয়ের ঘরকে আলোকিত করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। মোটামুটি ভালোই যাচ্ছিল দিনকাল। আর ওখানে তো উনি বিভিন্ন ধরনের কাজ করতেন, কৃষিকাজই মূলত বেশি করতেন আর কি। আর সন্ধ্যার পরে আবার দেখা যেত যে উনি কোনো কোনো ক্ষেত পাহারা দেওয়ার কাজ করতেন, তবে সারা রাত ধরে দিতেন না, যেহেতু ওনার স্ত্রী একা, বাচ্চাটাও ছোট। এই জন্য উনি পাহারা দিয়ে একটা পর্যায়ে চলে আসতেন। রাত 11টা 12টা পর্যন্ত পাহারা দিতেন, এরপর বাড়িতে চলে আসতেন। তখন আবার অন্য লোক যেত, মানে সন্ধ্যার পর থেকে উনি ওই রাত 11টা 12টা পর্যন্ত পাহারা দিতেন, এরপরে ওই সময় আবার আরেকজন যেত। তো এইভাবেই চলছিল আর কি। আর ওনার সন্তানের বয়স তখন কিন্তু খুব বেশি দিন না, এই সপ্তাহখানেক হয়েছে আর কি। ওনার স্ত্রী কি করতেন, ওই হারিকেন যেটা ছিল ওই হারিকেনের আলোটা খুব কমিয়ে ঘরের মধ্যে রেখে দিতেন। উনি একা একা ঘুমাতেন, আবার ওনার হাজবেন্ড আসলে তখন দরজা খুলে দিতেন। তো এইভাবেই চলছিল। তো একদিন কি হয় যে এই রমিজ ভাইয়ের স্ত্রী উনি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েন, মানে অন্য অন্য দিনের আগে একটু আগে থেকে উনি শুয়ে পড়েন, কারণ ওনার শরীরটা ভালো লাগছিল না। আর একটা ব্যাপার হলো, এই রমিজ ভাই ওই দিন উনি যখন পাহারা দিতে গিয়েছেন তখন ওনারও শরীরটা কেমন কেমন লাগছিল আর কি। চিন্তা করলেন যে আজকে আর বেশিক্ষণ পাহারা দিব না, শরীরটা ভালো লাগছে না, মানে অসুস্থতা বোধ করছিলেন আর কি, প্রচন্ড মাথাও ধরেছিল ওনার। তো উনি ওই রাত্রে একটু আগে ভাগেই চলে আসছেন, যদিও বা সন্ধ্যার সময় যখন যাচ্ছিলেন উনি, ওনার শরীর খারাপ লাগছিল এটা উনি মালিককে জানিয়ে গিয়েছিলেন যে পরের যিনি পাহারায় আসবেন তাকে যেন একটু আগে আগে পাঠিয়ে দেন, উনি একটু আগে আগে চলে আসতে চান। রাত 12টার দিকে তো উনি সাধারণত আসেন, ওই দিন রাত 10টা 11:30টার দিকে উনি মূলত রওনা দিয়ে দেন আর কি। 10টা 10:30টার মধ্যেই আর একজন লোক ওখানে পৌঁছে যান, তো উনি বাড়ির দিকে হাঁটা দিয়েছেন। তো উনি যখন বাড়ির কাছাকাছি এসেছেন, একদম কাছে আর কি, বাড়ির উঠোনেও চলে এসেছেন, হঠাৎ করে দেখেন দুটো বামন আকৃতির অবয়ব, উচ্চতা সর্বোচ্চ 4 ফুট হবে, সর্বোচ্চ 3 ফুট থেকে 4 ফুট হতে পারে আর কি। তো দুটোই সাদা কাপড় পরা, মাথা ঢাকা। একটা মনে হলো দরজা বন্ধ থাকা অবস্থাতেই ঘরের মধ্যে ঢুকে গেল, আর আরেকটা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এইটা কারা? উনি দ্রুত যখন ওই উঠোন দিয়ে হাঁটা শুরু করলেন ঘরের দিকে, একটা অভাব যেটা বাইরে ছিল এই জিনিসটা কি করলো, সা করে দৌড় দিয়ে ওই বাড়ির পাশে যেই ঝোপঝাড় ছিল ওইদিকে মিলিয়ে গেল। কিন্তু ভেতরে তো একটা আছে। তো উনি কি করেছেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন, ঘরে ঢুকছেন না। গ্রামে আমরা দেখি যে দরজার যে চৌকাঠ, ওই চৌকাঠের নিচে কিন্তু ফাঁকা জায়গা থাকে, বেশ খানিকটা ফাঁকা জায়গা, কোনো কোনো জায়গায় কিন্তু আধ হাতের উপরে ফাঁকা জায়গা থাকে, বা আধ হাতের মতো জায়গা থাকে কোনো কোনো জায়গায়, বা আরো কমও থাকতে পারে। তো ওনার ঘরের চৌকাঠের নিচে প্রায় আধ হাতের মতো জায়গা ফাঁকা ছিল। উনি দেখলেন
যে ওনার যে সন্তান, এই সন্তানটাকে দুটো হাত, মানে বাচ্চার আমরা দুই হাতে রাখি না ছোট বাচ্চাদেরকে, মনে হলো চিকন লিকলিকে দুটো হাত ঘরের চৌকাঠের নিচ দিয়ে বাইরে ঠেলে দিয়েছে। তার মানে হচ্ছে ওই যে বাইরে যে অবয়বটা রয়েছে সেই অবয়বকে দেওয়ার জন্য এই বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। তো উনি আবার কোনো সারা শব্দ না করে আস্তে করে ওনার বাচ্চাটাকে কোলে নিয়ে নেন। কোলে নিয়ে ওনার যে চাদর ছিল, তখন শীতকাল ছিল, ওই চাদরটাকে খুলে বাচ্চাটাকে মুড়িয়ে উনি দ্রুত উঠোন দিয়ে পার্শ্ববর্তী এক প্রতিবেশীর বাসায় চলে যান। তিনিও তার অনেক দুঃসম্পর্কের আত্মীয়, তো তাকে ডেকে উঠান। ডেকে ওঠার পর বলে যে আমার বাচ্চাটাকে রাখো আজকে রাতের মতো, খুব সাবধানে রাখবা। বলে যে তোমার বউ কি করে, সে কই গেছে যে বাচ্চাকে এখানে দিয়ে যাচ্ছ? তখন উনি বলেন যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, একদম চুপ থাকো, সারা রাত ঘুমাবা না, বাচ্চাটাকে পাহারা দিবা, আর দোয়া দুরুদ যতটুকু পারো ফু দিয়ে রাখো। তখন ওই প্রতিবেশীর যারা সদস্য এখানে ছিলেন তারা কিছুটা আঁচ করতে পারলে উনি ওই অবস্থাতে ভেঙে কিছু বলেন নাই। উনি বলেছেন যে পরবর্তীতে বিস্তারিত বলবো, আপাতত তোমরা অন্তত ঘুমায়ও না, রাত বাচ্চাটা সকাল পর্যন্ত যেন তোমাদের উপস্থিতিতেই, মানে জাগ্রত অবস্থাতেই ও যেন তোমাদের পাহারায় থাকে, আমি যাচ্ছি, বাসায় যাচ্ছি, এই বলে উনি ওখান থেকে চলে আসেন। তো চলে আসার পর উনি ওনার ঘরের দরজা তখন নক করেছেন, দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ। তো ওনার স্ত্রী এসে দরজা খুলে দিয়েছেন। তো ঘরে তো আবছা আলো জ্বলছিল হারিকেনের ওই আবছা আলো তো উনি দেখতে পান যে ওনার স্ত্রীর পাশে ঠিক ওনার সন্তানটা শুয়ে আছে। তার মানে হচ্ছে যে উনি যেটা সন্দেহ করেছিলেন সেটাই, ওই যে আর একটা অবয়ব ঘরের ভেতরে ঢুকেছিল, ওই অবয়বটা তার সন্তানকে বাইরে বের করে দিয়ে সে তার সন্তানের মতো হয়ে ওখানে শুয়ে আছে। আর স্থানীয়ভাবে এই ধরনের দুষ্টু জিনগুলোকে ঠোকরি বলে। আমরা এর আগে টাহুরা জিনের গল্প শুনেছি না, ওই রকম ওখানে এগুলোকে ঠোকরি বলে। এগুলো এক জোড়া থাকে, কোনো বাচ্চাকে চুরি করার জন্য এরা আসে, আর একটাকে চুরি করে আর একটা ওখানে ওই বাচ্চার রূপ ধরেই পড়ে থাকে। তো উনি কিন্তু বুঝে ফেলেছিলেন ঠোকরির খপ্পরে পড়েছে তার বাচ্চা, পড়তে যাচ্ছিল আর কি, আল্লাহর রহমতে সেটা বেঁচে গিয়েছে। কিন্তু এই যে ঠোকরি, যেটা এই ঠোকরি এইখানে এসে এই ফ্যামিলিতে আস্তানা গেড়েছে। তো বাচ্চা তো শুয়ে আছে, তো উনি কি করেছেন, আলো জ্বালিয়েছেন, আলোটা একটু বাড়িয়েছেন আর কি, হারিকেন আলো। যখন হারিকেন আলো বাড়িয়েছেন, হঠাৎ করে ওই বাচ্চা প্রচন্ড জোরে কান্নাকাটি শুরু করে। তো ওনার স্ত্রী তো কোলে নিয়ে মানে থামানোর চেষ্টা করছেন, এবং এত জোরে কান্না ওনাদের কানের তালা ফেটে যাবে এমন একটা অবস্থা। তো এত ছোট্ট বাচ্চা এত জোরে কান্নাকাটি করছে, তার গলার ভয়েস এত তীক্ষ্ণ হয়ে গেল কিভাবে, এটা ওনার স্ত্রী ভেবে পাচ্ছেন না। তারপর বাচ্চা কান্নাকাটি করছে হঠাৎ এত রাতের বেলা। তো ওনার স্ত্রী মনে করেছেন যে বাইরে থেকে কোথা থেকে কি হয়তোবা উনি কোনো নাপাকি জায়গা পাড়িয়ে এসেছেন বা মারিয়ে এসেছেন। তো একটা ছোট বাচ্চা ছুত লাগতে পারে, গ্রামের ভাষায় ছুত বলে আর কি। উনি বলছে তুমি বাইরে থেকে আসছো, কোথা থেকে হেঁটে আসছো, গোসল টোসল করে ঢুকবে না, এতটুকু ছোট বাচ্চা। তখন উনি বলছেন যে আরে থামো, গোসল টোসল কিছু করা লাগবে না, আমার চুপচাপ থাকো। এদিকে ওনার স্ত্রী উনি বলেন যে দেখো দেখো, বাচ্চাটা কান্নাকাটি করতে করতে বাচ্চার গায়ের রং একবার নীল হয়ে যাচ্ছে, একবার লাল হয়ে যাচ্ছে। তাই তো হারিকেনের আলো বাড়িয়ে দেখে আসলেই তাই। এদিকে উনি কিন্তু ওনার স্ত্রীকে বলছেন না আসল ঘটনা কি, উনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন। আর এদিকে ওই যে ঠোকরি, যেটা এই ঠোকরি তো চিন্তা করছে মনে মনে যে তোর বাচ্চাকে তো আমার আর এক সদস্যের কাছে দিয়ে দিয়েছি, এখন তো আমি এই বাচ্চা সেজে বসে আছি। এখন দেখতে দেখতে সকালও হয়ে যায়, মানে এইভাবে সারা রাত কান্নাকাটি চলতে থাকে, সকাল হয়ে যায়। তো সকাল হয়ে যাওয়ার পর তখন ওই বাচ্চার কান্না থামে, সে ঘুমাচ্ছে দিব্যি। তখন ওনার স্ত্রীকে বলে যে তুমি একটু অপেক্ষা করো, আমি একজন কবিরাজ ডেকে নিয়ে আসি। তখন উনি কি করেছেন, মানে রমিজ ভাই দ্রুত একজন কবিরাজকে ডেকে নিয়ে আসছেন। তো কবিরাজকে ডেকে নিয়ে আসার পর কবিরাজকে তো উনি পথের থেকেই বলেছেন যে কবিরাজ মশাই এই ঘটনা, এই ঠোকরিটারে কিন্তু ধরছি, আর আমার বাচ্চা নিরাপদে আছে, আমার আর এক প্রতিবেশীর বাড়িতে রেখে আসছি। তো কবিরাজ বলেছে চলো আজকে এই ঠোকরিটার শায়েস্তা করব। কবিরাজ আসছে, আসার পরে
বলতেছে যে দ্রুত একটা পিতলের বড় পাতিল গোছাও, আর 7টা গাছের 7টা পাতা গোছাও, আর পানি গরম করো ওই পিতলের পাতিলে। তো পিতলের পাতিলে তো পানি গরম করা শুরু হয়ে গেছে, আর বলেছিলেন যে এই পানিটা হবে 7 ঘাটের পানি। তো দ্রুত সেই পানিও গোছানো হয়ে যায়। বাড়ির উঠোনেই এই পিতলের এই বিশাল পাতিলে 7 ঘাটের পানি ফুটানো হচ্ছে, তার মধ্যে 7 গাছের 7টা পাতা দিয়ে দেওয়া হয়েছে, পানি টকবক করে ফুটছে। এখন এই দৃশ্য যখন ওই যে কোলে থাকা বাচ্চা টের পেয়েছে, সেও আরো জোরে চিৎকার চেঁচামেচি করছে। এদিকে ওই রমিজ ভাই তার স্ত্রীকে বলে উঠেছে যে এই তোমার বাচ্চাটা দাও, আমার কোলে দাও। এখন রমিজ ভাইয়ের স্ত্রী আর বাচ্চা করে দিবে না। রমিজ ভাইয়ের স্ত্রী চিন্তা করেছেন যে বাচ্চা করে দিলে এখন এই বাচ্চাটাকে হয়তোবা এই গরম পানির মধ্যে নামিয়ে দেবে। তো উনি তো দিতেছেন না, আমি আমার বাচ্চাকে দেবো না, এই কবিরাজ আপনি চলে যান, আমার বাচ্চার কিছু হয় নাই। কারণ কবিরাজও মিটমিট করে হাসে, তার হাজবেন্ডও মিটমিট করে হাসে। কিন্তু এই রমিজ ভাইয়ের স্ত্রী তো বুঝতে পারছেন আসলে রহস্যটা কি। একটা পর্যায়ে রমিজ ভাই কি করছেন, রমিজ ভাইয়ের স্ত্রীর কোল থেকে এক হ্যাঁচকা টানে ওই বাচ্চাটাকে নিয়েছেন, নিয়ে মানে ছুঁড়ে মেরেছেন ওই কবিরাজের কাছে। কবিরাজ খপ করে যখন ধরছে, তখন সকলের সামনে ওই বাচ্চাটা কথা বলা শুরু করেছে। বলছে যে এরে আমার স্যার, এরে আমার স্যার, আর আসবো না রে, আমি আর আসবো না। তখন উপস্থিত যে সমস্ত লোকজন ছিল, এটা কিন্তু দিনের বেলায় হচ্ছে এই ঘটনা, বিশেষ করে মহিলা সদস্য যারা ছিল তারা তো চিৎকার দিয়ে ওইখানে কেউ জ্ঞান হারিয়ে ফেলেছেন, কেউ দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। তখন আবার কবিরাজ বলেছে খবরদার, এই বাড়ির সীমানার কেউ বাইরে এখন কেউ যাবেন না, যদি কেউ যান তার পরিবারেও কিন্তু ঠকরি আক্রমণ করবে, কারণ একটা তো এখনো বাইরে আছে, ও কিন্তু আক্রমণ করবে, কেউ বাইরে যাবেন না। এই কথা শোনার সাথে সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে যান এবং দেখতে থাকেন সাহস করে যে কি হয়। তো ওই ঠকরি যেটা তো বলেই যাচ্ছে যে আমাকে ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাবো রে, আর আসবো না আমি, আমারে মাফ করে দে। তো এইগুলো বলতে বলতেই ওই মানে ঠকরি যেই বাচ্চার রূপ ধরেছিল, ওই বাচ্চাটাকে একদম পিতলের যেই বড় গামলায় পানি ফুটানো হচ্ছিল, ফুটন্ত পানির মধ্যে চুবান দেন, মানে পা ধরে চুবান দিয়ে হয়তো 10 সেকেন্ড রাখার পরে আবার যখন উঁচা করেছে, তখন সকলে দেখে যে ওইটা আর বাচ্চা নাই, ওইটা একটা কাক হয়ে গেছে। এরপরে আর একবার চুবান দেন ওই গরম পানিতে, ফুটন্ত পানিতে, দেখা যায় ওই কাকের শরীর থেকে পালক মাংস খুলে খুলে পড়ছে। এরপর ওই কাকের শরীরের ওই অংশগুলো ওই কবিরাজ একটা কাপড়ে পেঁচিয়ে নিয়ে যান। এরপর ওই রমিজ ভাইকে সহ অন্যান্য উপস্থিত সবাইকে বলেন যে এই যে পিশাচটি, এই পিশাচটি হলো মহিলা পিশাচ, আর পুরুষ যেটা আছে ও আর ভয়ে এখানে আসবে না, কারণ এই চুরির কাজগুলো মূলত মহিলা পিশাচগুলোই করে। আর যখন ওই কাজগুলো করছিলেন কবিরাজ, তখন কিন্তু দিনের বেলাতেই মনে হচ্ছে আশেপাশের গাছপালা কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছিল আর কি, কিন্তু এরকম শব্দ হলেও গাছগুলো কিন্তু ঠিকঠাকই ছিল। তো যাই হোক, ইতোমধ্যে ওই প্রতিবেশীর বাসা থেকে আসল বাচ্চাটাকে নিয়ে আসা হয়। তো নিয়ে আসার পর তার মার কাছে দেয়া হয়। তো মা তো তার সন্তানকে হাতে পেয়ে খুবই খুশি। তো কবিরাজ এটাও বলে দেন যে এই ঠকরিগুলো খুবই মারাত্মক হয়, বাচ্চা চুরি করার বিষয়ে এরা খুব সিদ্ধহস্ত, এরা একবার নিয়ে গেলে ওই বাচ্চাটাকে খেয়ে ফেলে, সুতরাং খুব সাবধান। তো রমিজ ভাইয়ের পরবর্তীতে তো আর কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে, আর গ্রামের মানুষজনও এই ঠকরির বিষয়ে আরো সতর্ক হয়ে যান। প্রিয় লিসেনার্স, আমরা টাহুরা জিনের ঘটনা কিন্তু এর আগেও শুনেছি যে কিভাবে একই পরিবারের কতগুলো সন্তানকে এই টাহুরা জিন আক্রমণ করে মেরে ফেলেছিল। আর এই টাহুরা জিনটাই ওই এলাকায় ঠকরি নামে পরিচিত। এই জন্য আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনার শিরোনামও আমরা দিয়েছি ঠকরি। আল্লাহর অশেষ রহমতে উনি যদি ওই সময় না আসতেন, তাহলে ওনার বাচ্চাটাকে তো চুরি করে ফেলেছিল, চুরি করে এই চৌকাঠের নিচ দিয়ে বেরো করে দিয়েছিল, কিন্তু ওই ঠকরিটা চিন্তা করেছে যে সে ওই পুরুষ ঠকরির কাছে বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। আসলে ওটা তো পুরুষ ঠকরির কাছে যায় নাই, গিয়েছিল ওই বাচ্চার আসল বাবার কাছে। এইভাবেই আল্লাহ চাইলে
অনেক বিপদ আপদ থেকে মানুষ রক্ষা পেতে পারে। আর আল্লাহ যদি না চান, আমরা সকল ধরনের নিরাপত্তা বজায় রেখেও আমরা বাঁচতে পারবো না, বিপদে আমাদেরকে পড়তেই হবে। প্রিয় লিসেনার্স, এটি ছিল প্রথম ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আরিফুল ইসলাম সোহাগ ভাইকে দারুণ এবং দুর্দান্ত একটি ঘটনা শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় গ্রামের ঘটনাগুলো শুনতে পছন্দ করি, আর এই ঘটনাগুলো শুনলে মনে হয় আমরা ওই পরিবেশে চলে গিয়েছি, আমরা চোখের সামনে সেই ঘটনাগুলো ভিজুয়ালাইজ করছি, আমাদের চোখের সামনে সেটা দৃশ্যমান হয়েছে। গ্রামের ওই পরিবেশ, ওই ঘটনাগুলো আমাদের মনের মধ্যে যে দাগ কাটে, অন্য ঘটনাগুলো অতটা কেন যদি কাটতে পারে না, কারণ অন্যান্য পরিবেশগুলো আমাদের চোখের সামনে ওভাবে দৃশ্যমান হয় না, যার কারণে আমরা গ্রামের ঘটনাগুলো শুনে খুব বেশি আনন্দ অনুভব করি, ভয়ও পাই বটে। মনে হয় সেই পুরনো দিনে চলে গিয়েছি, সেই ল্যাম্পোর আলোতে বা কুপির আলোতে বা চাঁদের আলোতে বসে বসে গ্রামে সেই পরিবেশে বসে বসে ঘটনা শুনছি। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কিন্তু এরকম আরো ঘটনা আমরা প্রত্যাশা করি। আর ঘটনা পাঠাতে কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। ইমেল অ্যাড্রেসের ঠিকানাটা হচ্ছে afnandahoorworldbd@gmail.com। স্পেলিংটা আমি বলে দিচ্ছি, afnandahoorworldbd@gmail.com। ইমেল অ্যাড্রেস স্পেলিংটা আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার 132তম এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আতিক। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারোদিয়া গ্রামে। মূলত ঘটনাটি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছেন, যার নাম সাদিকুল। উনি মালয়েশিয়া প্রবাসী। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নাগরাপাড়া গ্রামে। এই সাদিকুল ভাইরা কিন্তু 3 ভাই, শফিকুল, সাইফুল, সাদিকুল। এই ঘটনাটির ভিকটিম হচ্ছে শফিকুল ভাই। ঘটনাটি 2008 সালের দিকের। এই সাদিকুল ভাইয়ের বয়স তখন 9 কি 10 বছর হবে। আর শফিকুল ভাই তখন এলাকার একটি চায়ের দোকানে কাজ করত। লেখাপড়া করতো না, কারণ পরিবারের অবস্থা ওই সময় খুবই খারাপ ছিল। আর্থিকভাবে তারা খুবই দৈন্যদশার মধ্যে চলে গিয়েছিলেন, কারণ তার বাবা দুবাইয়ে গিয়েছিলেন। তো দুবাইয়ে যাওয়ার জন্য তো অনেক টাকা খরচ করে যেতে হয়েছিল। তো যার ফলশ্রুতিতে তখনও কিন্তু আর্থিক অবস্থাটা স্বাভাবিক পর্যায়ে আসেনি, যার ফলশ্রুতিতে এই যিনি শফিকুল ভাই, উনি একটি চায়ের দোকানে কাজ নিতে বাধ্য হয়েছিলেন সাময়িকভাবে। তো এই যে শফিকুল ভাই, উনি এলাকার একটা রাস্তার মোড়েই চায়ের দোকানে কাজ করতেন। তো বাড়ি থেকে মানে পায়ে হেঁটে 5 মিনিটের পথ। আর কাজ শেষে তার মা তাকে নিয়ে যেতে আসতেন, কারণ বয়স কম তো। আর বাড়িতে আসার পথে রাস্তায় একটা বাঁশঝাড় পড়তো। এই বাঁশঝাড়ের পাশেই ছিল আর একটা পুকুর পাড়। তো এই বাঁশঝাড় পুকুর পাড়টা বেশ পুরনো আর কি। বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা নাকি এই পুকুরকে কেন্দ্র করে ঘটেছে। তাছাড়া আরো বেশ বড় বড় কিছু গাছ ছিল এই রাস্তায়। দিনের বেলাতেই নাকি এই জায়গাটা অন্ধকার হয়ে থাকতো। তো তাই ছেলেকে নেয়ার জন্য মা চলে আসতো। তো প্রতিদিনই এরকম চলতো আর কি। একদিন কোনো এক কারণে এই শফিকুল ভাইয়ের মা শফিকুল ভাইকে আনতে যেতে পারেন নাই। তো শফিকুল ভাই তার মায়ের জন্য অপেক্ষা করেছেন দীর্ঘ সময়। তার মা না আসায় শফিকুল ভাই একাই বাড়ির দিকে রওনা শুরু করেছেন। আর ওই সময় তো অন্ধকার হয়ে গেছে, মূলত সন্ধ্যার দিকে দোকান বন্ধ হয়ে যেত। তো সন্ধ্যার দিকে তার মা চলে আসতেন। তো সন্ধ্যার পরেও যখন অপেক্ষা করেছেন, তার মায়ের জন্য আসে না, এই জন্য উনি একা রওনা দিয়েছিলেন আর কি। তো মনে একটু ভয় নিয়ে একা একাই বাড়ির দিকে হাঁটা শুরু করেন আর কি। তো যখন শফিকুল ভাই বাঁশঝাড়ের কাছে আসেন, তখন তিনি ভালোভাবে বাঁশঝাড় অতিক্রম করেন। এরপরে হঠাৎ করে পেছন থেকে একটা ভারী পুরুষ গলায় ডাক দেয়, এই শফিকুল। তখন শফিকুল ভাইয়ের একটু মনে স্বস্তি আসে যে এইবার একটা লোক পাওয়া গেল, হয়তো এলাকারই কেউ হবে। তো শফিকুল ভাই ডাক্তার উত্তর নেয় যে জি, এই বলে আবার পেছন দিকে তাকায়। তখন পেছন দিকে তাকিয়ে দেখেন কেউ নেই। এরপর উনি একটু ভয় পান যে কি ব্যাপার, এত অন্ধকারে কে আমাকে ডাকলো। তখন আবার বলে, কে ওখানে, কে ডাকলো? এরপর কোনো উত্তর আসে না।
এরপর শফিকুল ভাই হাঁটা শুরু করেছেন, মানে আবার হাঁটা শুরু করেছেন। এরপর পেছন থেকে খিলখিল করে কে যেন হাসছে। তো উনি এবার আর পেছন দিকে পেছন দিকে তাকান নাই। এর কিছুক্ষণ পর আবার পেছন থেকে ডাক দেয়, এই শফিকুল। এইবার আর এই শফিকুল ভাই পেছন দিকে না তাকিয়ে বাড়িতে চলে আসে, কারণ বাড়িতে তো আসলে আসার পথটা 5 মিনিটের পায়ে হাঁটা পথ ছিল। কিন্তু এর মধ্যেই ঘটনাটি ঘটেছে। তিনি এই বিষয়টা আসলে কাউকে বলেন নাই, মনে করেছেন হয়তো বা কেউ তার সাথে মজা করেছে। কারণ চায়ের দোকানে কাজ করতে যখন গিয়েছেন তখন অনেকে তার সাথে মজা করতো, বয়স কম তো, মনে করছেন হয়তো বা এই রাতের বেলা কেউ একজন ওই দিক দিয়ে আসছে, তার সাথে মজা করছে। তো বিষয়টা নিয়ে উনি কারোর সাথে আলোচনাও করেন নাই, একদম স্বাভাবিকভাবেই নিয়েছেন। তবে রাতের বেলা যদি হঠাৎ করে অন্ধকারের মধ্যে কেউ ডেকে ওঠে, একটু গা ছমছম তো করেই ওঠে, জাস্ট এতটুকুই হয়েছিল, এছাড়া আর কিছু না। তো ওই দিন আবার শফিকুল ভাইয়ের মা মাছ রান্না করেছিলেন, তো সে মাছ আর তরকারি দিয়েই ভাত খায়। হঠাৎ রাতের বেলা রাত 2টা কি 3টার দিকে শফিকুল ভাইয়ের শরীরে খিঁচুনি শুরু হয়ে যায়। তো বাড়ির সবাই তো অবাক হয়ে যায় যে স্বাভাবিক ছেলে হঠাৎ করে কি এমন হলো। তো ওই অবস্থাতেই এলাকার একজন হুজুরকে খবর দেওয়া হয়, উনিও রাতের বেলা এসে ঝাড়ফুঁক করে দেন। শফিকুল ভাই স্বাভাবিকও হয়ে যান। এরপর থেকে 2-3 দিন পর পর রাতের বেলা এভাবে শফিকুল ভাইয়ের খিঁচুনি হতো শরীরে। মূলত এরপরে যেহেতু বারবার হচ্ছিল, তখন হুজুর সন্দেহ করেন এবং জিজ্ঞেস করেন যে আচ্ছা তোমার সাথে কি কিছু হয়েছিল? তো সে তো কিছু মনে করতে পারে না, কি হবে, ওরকম ভয়ঙ্কর কিছু তো হয় নাই। তো অনেকক্ষণ সে চিন্তা করার পর বলে যে হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটেছিল, রাতের বেলা কে যেন দুষ্টামি করে আমাকে ডাক দিছিল পেছন থেকে, তারপর হাসাহাসি করলো, আবার ডাক দিল, আমি আর কিছু দেখি নাই, আর পরবর্তীতে পেছন দিকে তাকায়ও নাই। তখন ওই হুজুর বলে, আচ্ছা তুমি কি ওই ডাকের উত্তর নিছিলা? তখন শফিকুল ভাই হ্যাঁ আমি তো বলে যে হ্যাঁ আমি তো উত্তর নিয়েছিলাম, প্রথম যে ডাকটা দিয়েছিল সেটার উত্তর নিয়েছিলাম। তখনই ওই হুজুর বলে ওঠে, সর্বনাশ হয়ে গেছে, তুমি যে ওই ডাকটার উত্তর নিয়েছো, এতে করেই একটা ভয়ঙ্কর সমস্যা ডেকে নিয়ে এসেছো। মূলত যেই দুষ্টু জিনটা তোমাকে ডাক দিয়েছিল সেই জিনটা ওই পুকুরেই থাকে। আর এই ধরনের রাতের বেলা ডাক শোনার পর যদি কেউ উত্তর নেয়, তাহলে খুব ভয়ঙ্কর বিপদ চলে আসে। এটা তুমি অনেক বড় ভুল করে ফেলেছ। এখন শফিকুল ভাইয়ের মা বলছে তো ছোট মানুষ, আসলে বুঝতে পারে নাই, এটা তো বড় মানুষও বুঝতে পারবে না, কিন্তু এখন কি করা যায়? তো হুজুর উনি ওনার মতো করে রুকিয়া করে দেন। তবে এতটুকু বলে দেন, শফিকুল যেন কোনোভাবে পানিতে নেমে গোসল না করে, প্রয়োজনে সে পুকুরে যেতে পারে, মগ দিয়ে শরীরে পানি উঠিয়ে গোসল করবে, কিন্তু কোনোভাবে পানিতে সে নামতে পারবে না। এর অল্প কয়েকদিন পর হঠাৎ করে এই শফিকুল ভাই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়, কোথাও তাকে পাওয়া যায় না। অনেক খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ভেবেই নিয়েছিল তাকে হয়তোবা সেই পানির জিনে নিয়ে গেছে। তো ওই হুজুরও কোনো তথ্য দিতে পারেন নাই। বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন ভোরবেলা শফিকুল ভাই বাড়িতে চলে আসেন। তো সবাই তাকে দেখে তো মহা খুশি, কিন্তু শফিকুল ভাই যে কোথায় ছিলেন এই কয়েকদিন, এটি উনি না বলতে পারেন না। উনি আবার আগের মতোই স্বাভাবিক জীবনযাপন করছে, সে চায়ের দোকানে যায়। তবে কয়েকদিন যাওয়ার পর আর উনি চায়ের দোকানে যান নাই কাজ করার জন্য, কারণ আবার যদি পথে কোনো বিপদ হয়। তো একদিন কি হয়, বাড়ির কিছু কাজ শেষ করে শফিকুল ভাই কি করেছেন, পুকুরে গোসল করতে গিয়েছেন। তো এখন পুকুরে গোসল করতে যাওয়া তো ওনার জন্য নিষেধ ছিল। তো উনি তো যদি কখনো যান, মগ দিয়ে পুকুর থেকে পানি উঠিয়ে গোসল করেন, আর অন্যান্য সময় কলপাড়ে গোসল করেন। ওই পুকুর ঘাটটা বাঁধানো ছিল, সবাই আসতো ওই পুকুরে গোসল করতে। তো দিনের বেলা শফিকুল ভাই গিয়েছেন, চিন্তা করতে এখন আর কি হবে। তবে ওই দিন কি মনে করে আসলে উনি মগটার হাতে করে নেন নাই, প্রতিদিনই তো নেন, আজকে আর নেন নাই। তো শফিকুল ভাই যখন গিয়েছেন পুকুর ঘাটে, তখন ওইখানে কেউ ছিল না। সবাই গোসল করার সময় কাপড় ঘাটে রাখে, তো শফিকুল ভাইও রেখেছেন। তো রেখে শফিকুল ভাই গোসল করার জন্য পুকুরে নেমেছেন। এদিকে শফিকুল ভাইকে ডাকার জন্য তার অন্য 2 ভাই সাইফুল এবং সাদিকুল ভাই এসেছেন। এসে এই পুকুর ঘাটে কাউকে দেখেন না দেখে চিন্তা করেছেন যে কি ব্যাপার, ও কি গোসল করে চলে গেল। কারণ হচ্ছে এই শফিকুল ভাই কিন্তু এই কাপড় চোপড় যে ওইখানে রেখেছিলেন, এই বিষয়টা ওনারাও খেয়াল করেন নাই। তো ওনারা মনে করছেন হয়তো বা চলে গিয়েছে। এদিকে কিছুক্ষণ পর এই যে তার অন্য যে 2 ভাই,
যে দুই ভাই চিন্তা করেছেন যে ওই ভাই মনে হয় চলে গেছে। তো বাড়িতে যাওয়ার পর তারা মানে শুনেছেন যে না, শফিকুল ভাই এখনো আসেন নাই। তো উনি চিন্তা করেছেন হয়তো দুই ভাইকে দেখে পানিতে ডুব দিয়েছে, খেলা করছে। তো ওনারাও আবার গোসল করার জন্য লুঙ্গি গামছা এগুলা নিয়ে আবার পুকুর পাড়ে যখন গিয়েছেন, তখন দেখেন শফিকুল ভাইয়ের কাপড় চোপড় ওখানে রাখা। তার মানে হচ্ছে শফিকুল ভাই তখনও পুকুরে আছেন, কিন্তু ওনারা শফিকুল ভাইকে দেখতে পাচ্ছেন না। এদিকে দুই ভাই ওনারা দুজন পুকুরে নেমেছেন। নামার পর এই সাইফুল ভাইয়ের পায়ে কিছু একটা টাচ লাগে। তো উনি একটু পা দিয়ে টাচ করে আবারও দেখছেন যে মানুষের পায়ের মতো কিছু একটা লাগে বা মানুষের শরীরের মতো কিছু একটা লাগে। তো উনি ভয় পেয়ে পুকুর পাড়ের উপরে যারা কয়েকজন ছিলেন তাদেরকে ডাকেন যে এই দেখে এদিকে আসেন তো, নিচে মনে হয় মানুষ আছে। কিন্তু ওনারা দুইজনও তো ছোট ছিলেন, ছোট বলে কেউ বিশ্বাস করছিল না, চিন্তা করছিল হয়তো বা ওই পুকুরের নিচে কাদার মধ্যে ডাল টাল থাকে না, এরকম কোনো কিছুর সাথে হয়তো পা লেগেছে, এরকম বলছে। কিন্তু বারবার বলতেছে। এদিকে অন্য ভাইও সেও এখানে গিয়ে পা দিয়ে টাচ করে দেখেছে যে হ্যাঁ ওখানে মানুষের মতো কিছু একটা লাগে। তখন 2-3 জন আসে, তারা পুকুরে নামে। আর যে জায়গাটাতে ওনাদের পায়ে টাচ লাগছিল ওই জায়গাটাতে যখন ওই লোকগুলো যান, তখন ওইখানে একটা মানুষের অস্তিত্ব তারা বুঝতে পারেন। তারা যখন ডুব দিয়ে ওই বডিটাকে তুলেছেন, তোলার পরে দেখা যায় এটা আর কেউ না, এটা শফিকুল ভাই। নিজের ভাইকে এই অবস্থায় দেখে সাইফুল ভাই আর সাদিকুল ভাই কান্নায় ভেঙে পড়েন। এলাকায় ছড়িয়ে পড়ে এই শফিকুল ভাইয়ের এই অবস্থার কথা। তাকে তোলা হয় পানি থেকে, তার পেটে চাপ দিয়ে এক ফোঁটা পানিও কেউ বের করতে পারেনি। তার মানে পানিতে আসলে ডুবে সে মারা যায় নাই, তবে পানির মধ্যেই সে মারা গিয়েছিল। তার পেটে এক ফোঁটা পানি নাই কেন? তার দাফন কাফন শেষ করা হয়। এদিকে ছেলের মারা যাবার খবর পেয়ে তার বাবা বাড়িতে আসেন, তবে ছেলের শেষ দেখাটা দেখতে পারেন নাই, কয়েকদিন পরে আসতে পেরেছিলেন। এর কয়েকদিন পর ঘটে আরেকটি ঘটনা, যেটা এই সাদিকুল ভাইয়ের চাচাতো বোনের সাথে ঘটেছিল। পুকুর পাড় ঘেঁষেই তাদের বাসা। তো চাচাতো বোন রাতের বেলা খাবার খাচ্ছিল, তো তার মা পাশের বাড়িতে গিয়েছিল কোনো একটা কাজে। তো তার চাচাতো বোন খাওয়া শেষ করে কি করেছেন, এই যে এঁটো পানি ফেলতে যায় বাইরে। তো পানি ফেলে কোথায়, তাদের বাড়ির পাশে একটা নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছের গোড়ায়। এরপরে প্রচন্ড জোরে চিৎকার দেয় এই সাদিকুল ভাইয়ের চাচাতো বোন। তো বাড়ির সবাই এসে দেখে যে মেয়ে ঘরে নাই। অনেক খোঁজার পর তাকে পাওয়া যায় ঘরের মধ্যে একটা খাটের নিচে, সে ভয়ে লুকিয়ে আছে, নিচ থেকে সে বের হয় না। অনেক কষ্ট করে তাকে বের করা হয় খাটের নিচ থেকে। তো জিজ্ঞেস করলে সে এলোমেলো কথা বলতে থাকে। সবাই বুঝতে পারে কোনো একটা অস্বাভাবিক কিছু ঘটেছে। এলাকার একজন হুজুরকে নিয়ে আসা হয়। তো তার ভেতরেই সেই জিনকে হাজির করা হয়। তার ভেতরে বলতে এই সাদিকুল ভাইয়ের চাচাতো বোনের ভেতরে। জিজ্ঞেস করা হয় যে তুই কে আর এই মেয়েকে কেন আছর করেছিস? তখন সেই মেয়েটি একটা ভয়ানক পুরুষ কণ্ঠে বলে ওঠে, আমি এই পুকুরেই থাকি। এই মেয়ে আমার গায়ে এটো পানি ফেলে আমার শরীর অপবিত্র করেছে, এই ঝুটা পানি আমার গায়ে ফেলেছে। আমি তো ওকে নিয়ে যাবো রে, যেমন করে ওর চাচাতো ভাইকে নিয়ে গেছি, যেমন করে শফিকুল ভাই যে ওর চাচাতো ভাই তাকে মারছি, এরকম করে ওরেও নিয়ে যাবো, ওরেও মেরে ফেলবো। পরে হুজুর অনেক চেষ্টা করে তাকে চলে যেতে রাজি করান এবং বলেন যে মানে ওই জিনটা বলে যে আমি এখানে থাকি, আমি এমনিতে কারো ক্ষতি করব না, তবে আমাকে কেউ বিরক্ত করলে তার আমি ক্ষতি করব। আর এই পুকুর পাড়ের বাড়ি থেকে আমি 3 জনকে নিয়ে যাব, একটা নিয়েছি আর 2টা আমি নেব। এই বলেই শফিকুল ভাইয়ের বা সাদিকুল ভাইয়ের ওই চাচাতো বোন অজ্ঞান হয়ে যান। এরপরে অবস্থা ঠিক হলে তাকে জিজ্ঞেস করা হয় সে কি দেখেছিল। তো সে বলে যে পানি ফেলার পরই নাকি সে দেখে যে একটা আলো নারকেল গাছের গোড়া থেকে লাফ দিয়ে গাছের উপরে চলে যায়। আবার মুহূর্তের মধ্যে উপরে একটা খসখস আওয়াজ হয়। ওই আওয়াজ শুনে উনি যখন উপর দিকে তাকিয়েছেন, তখন দেখেন একটা অবয়ব গাছের উপর থেকে মাথা নিচু দিকে দিয়ে নামছে এবং ভয়ঙ্কর গর্জন করতে করতে নামছে, চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে। তো এটা দেখে উনি এক চিৎকার দিয়ে রুমে চলে যান এবং খাটের নিচে লুকিয়ে পড়েন। এর কিছুদিন পরের ঘটনা, এই পুকুর থেকে আরেকটু দূরে আরেকটা পুকুর আছে, সেখানে মাছ চাষ করা হয়। আর রাতে পাহারা দেওয়ার জন্য একটা জায়গায় 2-3 জন বসে মানে গল্প গুজব করছিল আর কি। হঠাৎ করে তারা দেখেন যে ওই পুকুরের পাড় থেকে
মানে ওই পুকুরের পাড়ে একটা গাছ থেকে আর এক গাছে একটি আগুনের গোড়া লাফ দিয়ে যাচ্ছে। তো এটা দেখে ওনারা দ্রুত চলে যান ওই পুকুরের ওই জায়গা থেকে। এই পুকুরটাতে এখনো সমস্যা হয়। কয়েকদিন আগেরই নাকি ঘটনা, একটা বাচ্চা ছেলে সন্ধ্যার আগে ওই পুকুর পাড় দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে একটা বল পানিতে ভেসে উঠেছে। এত সুন্দর বল আগে সে কখনো দেখে নাই। তো সে কি করেছে, ওইটা নেয়ার জন্য ওই ঘাট দিয়ে নিচে নেমেছে, আর তখনই নাকি কে যেন ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। পানিতে পড়ার পর সে আর ওই বলটাকে দেখতে পায় না। এরপরে কে যেন খপ করে পানির নিচ থেকে তার পা ধরে টেনে নিয়ে নিচে নিয়ে যাচ্ছে, পানির নিচে নিয়ে যাচ্ছে। ওই সময় আবার একটা লোক এটা দেখে ফেলে। পুকুরের পানি অবশ্য খুব বেশি ছিল তা না, একটা লোক দেখে ফেলে। দেখার পর উনি আবার ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দিয়ে ওই ছেলেটার কাছে পৌঁছাতেও সক্ষম হন আল্লাহর রহমতে। অল্প সময়ের মধ্যে তাকে টেনে তোলেন ওখান থেকে। আল্লাহর রহমতে ছেলেটি বেঁচে গিয়েছিল। তো ওই যে জিনটা বলেছিল যে আরো 2 জনকে সে নিয়ে যাবে, এখনো কিন্তু 2 জনকে সে নিতে পারেনি। তবে সে অপেক্ষায় আছে নিশ্চয়ই। শুরুটা করেছিল শফিকুল ভাইকে দিয়ে। জানি না কোন 2 জন হতভাগ্য ব্যক্তি তার শিকার হবে। ওনারা কিন্তু এটার সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে করে এই ধরনের সমস্যা ওই পুকুরে আর না হয়, কিন্তু এখনো এটার সমাধান ওনারা করতে পারেন নাই বলে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। তবে আমরা আশা করব এই সমস্যার সমাধান যেন দ্রুত হয়ে যায় আল্লাহর ইচ্ছায়, আর কোনো ধরনের প্রাণহানি যেন ওই জায়গায় না ঘটে। আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে আসলে কি উদ্দেশ্যে এই ধরনের ঘটনাগুলো এই জিনেরা ঘটায়। মূলত এরা এই ধরনের ঘটনা ঘটানোর মাধ্যম দিয়ে বলি নেয়। যে যত বেশি বলি নিতে পারবে, জিন সমাজে তার গুরুত্ব মর্যাদা তত বেশি বাড়বে, শক্তিও বাড়বে। আর এই কারণেই মূলত নিরীহ মানুষদেরকে তারা টার্গেট বানায়। আর যদি কোনো মানুষের একটা দোষ খুঁজে পায়, তাহলে তার কোনো কথাই নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আতিক ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারে 132তম এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের 132তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রবিন। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। সঙ্গত কারণে ইউনিয়ন এবং গ্রামের নাম আমরা বলতে পারছি না, যদিও বা উনি আমাদেরকে সেটা জানিয়েছেন। কেন জানাতে পারলাম না, ঘটনাটি শেষ করার পর আপনারা সকলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঘটনাটি ঘটেছিল 2016 সালের সেপ্টেম্বর মাসে। উনি তখন ক্লাস 10-এ পড়েন। আর ঘটনাটি ঘটে ওনাদের স্কুলের সামনে একটি শতবর্ষী বটগাছ রয়েছে, যেটা এখনো আছে, সেটাকে কেন্দ্র করে। তখন সেপ্টেম্বর মাস, আর মাস 5 পর ওনাদের এসএসসি পরীক্ষা হয়। কি এই এসএসসি পরীক্ষার 3-4 মাস আগে বা 5 মাস আগে পড়ার চাপ ওনাদের একটু বেশি থাকে, আর স্কুলের শিক্ষকদের উপরও দায়িত্বটা একটু বেশি বর্তায়। এই কারণে স্কুল শেষ করার পর টিচাররা তারা বাড়িতে গিয়ে, বা যাদের বাড়ি কাছাকাছি আছে, তারা দ্রুত গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আবার স্কুলে চলে আসেন। সন্ধ্যার পর কোচিং করানো হয় রাত 10টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময়টা তারা কোচিং করান, যাতে করে এই স্টুডেন্টরা পরীক্ষা ভালো করতে পারে। তো ওনাদের স্কুলের বর্ণনাটা একটু দেই। ওনাদের স্কুলের পাশে একটা পুকুর, আর এক পাশে ওই শতবর্ষী এক বট গাছ, তার সামনে সোজা একটা রাস্তা, আর স্কুলের পেছনে ছিল আরো 2টি ঘর। তো কোচিং শেষ হওয়ার পর স্কুলে থাকা সকলের জন্য নিষেধ ছিল, তাই সবাই সবার বাড়িতে চলে যেত। একদিন উনি এবং ওনার বন্ধু, তার নাম হচ্ছে জিয়া, এই 2 জন কোচিং শেষে রয়ে গেলেন। ভাবলেন যে যাক, সবাই চলে যাক, এরপর আমরা যাব। ওনাদের পরে যাবার পেছনে কারণও ছিল। তো ওই বয়সেই ওনাদের সিগারেটের নেশা কিন্তু ধরে যায়। মূলত সিগারেট চুপি চুপি খাওয়ার জন্যই ওনারা রয়ে গিয়েছিলেন। চিন্তা করেছিলেন যে সবাই চলে গেলে ওই বট গাছের ওখানে গিয়ে 2 জনের সিগারেট খেয়ে তারপর চলে যাবেন। তো এই কারণে সবার শেষে কোচিং থেকে ওনারা বের হয়েছেন। তো এসে দেখেন যে কেউ নাই। তখন
ওনার বন্ধুকে সাথে নিয়ে, মানে ওই তার বন্ধু জিয়াকে সাথে নিয়ে ওই সিগারেট খাওয়ার জন্য চলে গিয়েছেন ওই বটগাছটার কাছে। তো ওখানে গিয়ে ওনারা সিগারেট খাওয়া শেষ করেছেন। যখন ওনারা চলে যাবেন তখন এই যে জিয়া নামে যিনি ছিলেন সাথে, তখন হয় কি একটা ইটের সাথে তার পায়ে হোঁচট লাগে এবং খুবই ব্যথা পায়। বিশেষ করে একটা আঙ্গুলে, মানে পায়ের একটা আঙ্গুলে মারাত্মকভাবে ব্যথা পান আর কি। তো উনি তো আবার ব্যথা পাওয়ার সাথে সাথে গালিগালাজ করে উঠেছে যে কে এই ইট এখানে রেখে গেছে, ওখানে তো ইট থাকার কথা না। এদিকে এই যে রবিন যিনি, উনি কি করেছেন, তাকে বলছে আর ঠিক আছে গালিগালাজ করিস না, ইটটাকে আবার এখান থেকে ছুঁড়ে ফেলে দিই, আবার কার পায়ে লাগবে, আবার ব্যথা পাবে। তো উনি কি করেছেন, এই ইটটাকে উঠিয়ে ওই বট গাছের দিকে ছুঁড়ে ফেলেছেন। যদিও বট গাছের পাশেই ওনারা ছিলেন, তো বট গাছকে লক্ষ্য করে শিকড়ের দিকে আসলে ইটটা ছুঁড়ে ফেলেছেন। তো উদ্দেশ্য ছিল ওই শিকড়ের মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে, তো ওখানে যদি ইটটা পড়ে তাহলে তো আর কারো হোঁচট খাওয়ার সম্ভাবনা নেই। যখনই উনি এই ইটটা ছুঁড়ে মেরেছেন এবং ওই ইটটা গিয়ে বট গাছের শিকড়ের ওখানে পড়েছে, তখনই ভয়ঙ্করভাবে ওই বট গাছটা নড়ে ওঠে। এত মোটা শতবর্ষী একটা বট গাছ এমনভাবে নড়ে ওঠে, মনে হচ্ছে কোন একটা ছোট গাছকে কেউ একজন ধরে ঝাঁকাচ্ছে, এমন ভাবে নড়ে ওঠে। আর সেই সাথে হঠাৎ করে ভয়ঙ্করভাবে এক কান্নার আওয়াজ ওনাদের কানে আসে। এই রকমের একটা ভয়ঙ্কর ঘটনা দেখার সাথে সাথে এই রবিন ভাই আর জিয়া, এনারা তো ওখান থেকে দিয়েছেন এক দৌড়। ওনারা দৌড়ে যাচ্ছেন, আর পেছন থেকে সেই ভয়ঙ্কর শব্দটা শুনতেই পাচ্ছেন, ভয়ঙ্কর এক কান্নার শব্দ। শরীরের সমস্ত শক্তি দিয়ে ওনারা দৌড়িয়েছেন, কিন্তু মনে হচ্ছে পথ আর শেষ হচ্ছে না। অনেক কষ্টে বাড়িতে এসে ওনারা ওই যে জিয়া যে সে তার বাড়ির দিকে চলে গিয়েছিল, যেহেতু ওখান থেকে ওনারা ফেরত চলে এসেছেন, আর রবিন ভাইও উনি বাড়িতে চলে আসছেন। তো এখন হয় কি, এই যে জিয়া যিনি, উনি তো আসলে কিছুটা পথ গিয়ে আবার ফেরত চলে আসছেন, কারণ ওই পর্যন্ত একা একা যাওয়ার সাহস আসলে ওনার ছিল না। উনিও রবিন ভাইয়ের বাড়িতে পরে আবার চলে আসছেন। তো আসার পর এই রবিন ভাইয়ের মা দেখলেন যে জিয়াও চলে আসছে আর রবিন ভাই তো চলেই আসে। তো উনি দুজনকেই একটু শরবত টরবত বানিয়ে দিলেন, একদম ঘেমে একাকার। তো জিজ্ঞেস করছে কি হয়েছে, এইভাবে দৌড়াদৌড়ি করে আসলি কেন তোরা? তো ওনারা তো আসলে কিছু বলেন নাই, কারণ একে তো এই সিগারেট খাওয়ার যে বদ অভ্যাস ধরেছে, এটা তো আসলে বলা যাচ্ছে না তার মায়ের কাছে। আর কোচিং শেষে সে ওই বট গাছের কাছে করবেটা কি, এর উত্তরটা কি? এখন এর তো কোনো উত্তর নাই। আবার কোচিং শেষ করে এভাবে দৌড়েই বা আসছে কেন, এর কারণ কি? এখন কি বলবেন না বলবেন, তখন ওনারা দুজন কিছু কোনোরকম ভাবে একটা বুঝ দেন আর কি। আর একটা ব্যাপার, কোচিং শেষ হয় রাত 10টায়, ঠিক 10টার দিকেই শেষ হয়েছে। তো সবার পরেও বের হয়ে ওনারা ওই বট গাছের কাছে গিয়েছেন 10টা 15 কি সর্বোচ্চ 20 বাজে আনুমানিক। 10 মিনিট একটা সিগারেট খাওয়া শেষ করেছেন, এরপরে এই ঘটনা। আর ওখান থেকে দৌড়ে আসতে সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা, সর্বোচ্চ। যদি সবচেয়ে দ্রুত গতিতেও যদি দৌড়ান, তারপরেও 5 মিনিটের উপরে লাগার কথা না। তারপর ধরেই নিলাম যে ওনারা আস্তে আস্তে দৌড়েছেন, সেই হিসাবে 10 মিনিট লাগার কথা। কিন্তু ওনারা যখন বাসায় আসছেন তখন রাত বাজে 12:30 বেশি, 1টা ছুঁই ছুঁই, এমন একটা অবস্থা। 10 মিনিটের রাস্তা ওনারা এই প্রায় 3 ঘন্টা যে ওই দিকটা আছেন, আবার এত 10 মিনিটের রাস্তা ওনারা আসছেন, আসলে এত সময় তো লাগার কথা না। এত সময় কিভাবে লাগলো, এর কোনো উত্তর ওনার খুঁজে পান না। তো যাই হোক, ওনার বন্ধু জিয়া ওই রাত্রে ওনাদের ওখানে থেকে যান। তো জিয়ার বাড়িতে ফোন করে বলে দেওয়া হয় যে জিয়া আজকে এখানেই থাকবে, সকালবেলা যাবে। তো ওনারা শুয়ে পড়েছেন। ঘুমিয়ে যখন গিয়েছেন তখন স্বপ্নের মাঝে এই রবিন ভাই একটা অদ্ভুত জিনিস দেখেন। একটা অবয়ব এসে বলছে, তুই যা করেছিস ভালো করিসনি, তুই আমার মালিকের সন্তানকে মেরে ফেলেছিস, এর পরিণাম তুই ভোগ করবি। হঠাৎ করেই রবিন ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি দেখেন ফজরের আজান দিচ্ছে। তো ওনার বন্ধুও ওঠে, ফজরের নামাজ শেষ করে এই যে জিয়া তার বাসায় চলে যায়। এরপরে এই রবিন ভাই পড়তে বসেছেন। স্কুলের সময় হলে স্কুলে গিয়েছেন। তো গিয়ে দেখেন যে ওনাদের যেই স্টুডেন্টরা, যারা ছাত্রছাত্রী ওই সময় ছিল,
সবাই ওই বট গাছের ওখানে ভিড় করে আছে। তো উনিও গিয়েছেন দেখতে ওখানে কি। তো উনি গিয়ে দেখেন ওই বট গাছের ওই শেকড়ের কাছে রক্তের মতো কিছু আছে। এইগুলো দেখে উনি অনেক ভয় পেয়েছেন। রক্ত যদি শুকিয়ে কালো হয়ে যায় বিষয়টা ওরকম। তো ওখানে থাকা স্টুডেন্টরা চিন্তা করছে এখানে কি রাতের বেলা মারামারি হয়েছে, এমন তো না যে কাউকে এখানে হত্যা করে লাশ সরিয়ে ফেলা হয়েছে। মূলত এটা নিয়েই চিন্তা ভাবনা চলছিল, আসলে হয়েছেটা কি এখানে, এখানে তো রক্ত থাকার কথা না। এই জিনিসটা দেখে মূলত রবিন ভাই খুব ভয় পেয়েছিলেন। তখন উনি চিন্তা করেছেন আর এই বিষয়টা গোপন রাখা যাবে না, নিশ্চয়ই এখানে এমন কিছু হয়েছে যেটা সামনে অনেক বড় বিপদ ডেকে আনছে। আর তারপরে তো রাতের বেলা ওই স্বপ্নটা দেখেছেনই। উনি আর কাল বিলম্ব না করে দ্রুত বাসায় গিয়ে ওনার মা বাবাকে সব ঘটনা খুলে বলেন। এগুলো শুনে ওনার মা বাবা তো খুবই বকাঝকা করেন, কিন্তু এখন বকাঝকা করে আর কি লাভ, এখন সমাধান তো করতে হবে। গ্রামের একজন কবিরাজকে ডেকে আনা হয়, কবিরাজকে সব ঘটনা খুলে বলা হয়। তো কবিরাজ তখন বলেন যে ঠিক আছে, কালকে আমার কাছে আসেন, দেখি একটু খোঁজ খবর নিয়ে আসলে সমস্যাটা কি হয়েছে, আমাকে কিছু টাকা দেন, দেখি সবকিছু ঠিকঠাক করে দেওয়া যায় কিনা। তো দেখা গেল যে সে মোটা অঙ্কের টাকা নিয়ে গেল, পরের দিন গিয়ে তার বাড়িতে খুঁজে পাওয়া যায় না, তারপরে তাকে ফোন দিয়েও পাওয়া যায় না, এলোমেলো কথা বলে ফোন রেখে দেয়। এরপর বোঝা গেল এই কবিরাজটা ছিল একটা ভণ্ড, আসলে সে টাকা খেয়ে বসে আছে, তাকে দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু কবিরাজ চলে যাওয়ার পরেও কিন্তু কোনো যে সমস্যা হয়েছে এই রবিন ভাই বা জিয়ার সাথে, এরকমটা কিন্তু না, সব কিন্তু ঠিকঠাক আছে। 1 মাস চলে গেল, কোনো কিছুই হয়নি, একদম স্বাভাবিক। ওই একই রকম ভাবে ওই 6টার সময় গিয়েছে, রাত 10টার সময় আসছে, কোনো সমস্যা হয়নি। তবে এর ভিতরে আর বট গাছটার ওই দিকটাতে ওনারা যান নাই, দিনেও না রাতেও না। আর এই 1 মাস পর উনি আবার কোচিং করাও ছেড়ে দিয়েছিলেন, রাতের বেলা আর কোচিং করতে যান নাই। তো ঘটনা শুরু হয় মূলত 1 মাস 10 দিন পর থেকে। টানা 4-5 দিন বৃষ্টির কারণে ওনাদের এলাকা অনেক পানি হয়ে গিয়েছে আর কি। তখন চারদিকে অনেকে মাছ ধরার জন্য কারেন্ট জাল পেতেছে। তো উনিও জাল কিনেছেন মাছ ধরার জন্য, 2-3 দিন ধরেছেন, ভালো মাছ পেয়েছেন। একদিন রাত 10টার দিকে তো এই রবিন ভাইয়ের মা বলছে যে তোর ছোট ভাই তো জালগুলো পেতে আসছে, ওই তো মাছ টাছ নিয়ে আসে, আজকেও যাবে না, তুই সময় করে মাছগুলো নিয়ে আসিস। তো উনি আবার বলছেন যে আমার এখন খিদা পাইছে, আমি এখন এই মাছটা আনতে যেতে পারবো না। তখন ওনার মা বলল যে আরে এই মাছগুলো যদি জালে আটকে থাকে তাহলে সাপে এসে খেয়ে ফেলতে পারে, আবার এই মাছগুলো তো মরে পচে যেতে পারে, আবার সাপ যদি আবার জালে আটকায় তাহলে এই সাপ তো ছুটার জন্য যেভাবে ছটফট করবে, এতে জালও ক্ষতি হবে, সাপও আটকে মারা যাবে, অনেক সমস্যা হবে। তখন রবিন ভাই চিন্তা করছে আচ্ছা ঠিক আছে যাই তাহলে। আর রবিন ভাইয়ের আম্মা আবার বলেছেন তুই যা, দেখি তো ছোট ভাইকে দিয়ে খাবার টাবার পাঠানো যায় কিনা। রবিন ভাই কি করেছেন, ওনার বাবার একটা বড় চার্জার লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। এক ধরনের কালো লম্বা চার্জার লাইট থাকে না, ওইগুলো যেটার অনেক আলো হয়। তো উনি চলে গিয়েছেন সেখানে যেখানে তার ছোট ভাই জাল পেতেছে, ওই জায়গাটা তো চিনতেন উনি। ওই জায়গাটা ওনার বাড়ি থেকে হেঁটে যেতে 15 মিনিটের মতো সময় লাগে, যদি ধীরে ধীরেও হেঁটে যান আর কি। তাড়াতাড়ি হেঁটে গেলে 7-8 মিনিট লাগবে আর কি। তো লম্বা রাস্তা, রাস্তার এক পাশে ওনাদের গ্রাম, অন্য পাশে আর একটা গ্রাম, মাঝখানে ছোট একটি কালভার্টের মতো রয়েছে। এই কালভার্টটাই এই 2 গ্রামের একটা সীমানা হিসাবে ধরা হয় আর কি, রাস্তার এপাশ ওপাশ। তো ওখানে আরো একটি তাল গাছ রয়েছে, ওই জায়গাতেই মূলত জালগুলো পাতা, বৃষ্টির কারণে ওইদিকে পানি হয়ে গেছে। আর ওই কালভার্টের এক পাশে আধা কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, এরপরে গিয়ে ঘর বাড়ি আছে আর কি। তবে এই আধা কিলোমিটারের মধ্যে অনেক গাছপালা রয়েছে আর কি, ফসলি জমিও রয়েছে। তো উনি তো ওনার বাবার লাইটটা নিয়ে জালগুলো ওইখানে দেখতে আসেন। তো ওই কালভার্টের ওখানে এসে একটু বসেন। তো ওনার তো সিগারেট খাওয়ার অভ্যাস তো ছিলই, উনি বের হওয়ার সময় কিন্তু সিগারেটটা নিয়ে এসেছিলেন। তো চিন্তা করেন যে এখানে বসে একা একা বসে একটু নিরিবিলি সিগারেট খাই, আবার অন্য কেউ মুরব্বীরা দেখে ফেললে তো আবার বেয়াদবি হবে। এরপরে জালগুলোতে মাছ টাছ কি ধরেছে এটা দেখবো আর কি। তো ওনার সিগারেট খাওয়া তখনও শেষ হয়নি, উনি দেখলেন যে দূর থেকে কেউ একটা কুপি নিয়ে আসছে।
তো উনি ভেবেছেন যে লাইটটা মেরে দেখি কে আসে। তো ওই অবস্থায় উনি যে লাইট মারছেন, লাইটটার অন হচ্ছে না। এটা কিন্তু নতুন চার্জার লাইট, ফুল চার্জ আছে, তারপরও লাইটটা অন হচ্ছে না কোনো একটা কারণে। তো উনি ভাবছেন যে ইলেকট্রনিক জিনিস কোনো কারণে তো ডিস্টার্ব দিতেই পারে। তো কুপি নিয়ে যেই অভাবটা ওনার কাছে আসছে, দেখে যে এটা আর কেউ না, তারই আপন ছোট ভাই। সে ভাত নিয়ে আসছে, যেহেতু উনি না খেয়ে বের হয়েছেন, তার মা তো বলেছিল ছোট ভাইকে দিয়ে ভাত পাঠিয়ে দেবে। তো উনি আবার ওনার ছোট ভাইকে বলেন, কিরে তুই ভাত নিয়ে আসলি কেন, না আসলেও তো চলতো। তো ছোট ভাই বলে যে মা বললো যে তোমার খিদা পাইছে, তুমি না খেয়ে চলে আসছো, এই জন্য ভাতটা দিয়ে পাঠাইছে। তখন উনি চিন্তা করেন, হ্যাঁ তাই তো, বলছিল যে ওকে দিয়ে পাঠাবে, তখন হয় পাঠাই দিস। তো উনি আবার বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, আমি পরে খাবো, তুই এখন বাড়িতে চলে যা, আর এই খাবারের পাত্রগুলো আমি নিয়ে আসবো। উনি আবার চিন্তা করেন, আচ্ছা ছোট ভাইকে কি একা পাঠানো ঠিক হবে, পথে আবার কোনো বিপদ আপদ হয় কিনা। তো ছোট ভাইকে পাশে বসেই উনি খাবার খাওয়া শেষ করলেন। এরপরে হয় কি, অন্য একটা লোক ওই দিক দিয়ে আসছে। চিন্তা করলেন যে এটা কি আমাদের গ্রামের দিকে যাচ্ছে কিনা, দেখি কাছে আসুক কি এটা দেখব। যখন ওই লোকটা কাছাকাছি আসে, তখন দেখে তারই পরিচিত এক গ্রাম সম্পর্কের চাচা। তো ওই রবিন ভাবলেন যে ভালোই তো হলো, এই চাচার সাথে ছোট ভাইটাকে বাসায় পাঠিয়ে দিই। তো যেমন ভাবনা তেমন কাজ, ওই চাচার সাথে তার ছোট ভাইকে পাঠিয়ে দিলেন। আর উনিও একটু নিরিবিলি বসে রইলেন। লাইট কিন্তু তখনও জ্বলছিল না, চাঁদের আলো হালকা হালকা ছিল আর কি। উনি চিন্তা করছেন, আচ্ছা জালগুলোতে মাছ কেমন পড়লো, এটা কিভাবে বুঝবো, লাইট তো অন হচ্ছে না। তো ওনার একটা লাইটার ছিল সিগারেট খাওয়ার জন্য, ওই লাইটারের একটা পাশে একটা ছোট্ট লাইট ছিল, যেটা দিয়ে কোনো মতে একটু দেখা যায় আর কি। তো উনি চিন্তা করেন এটা দিয়ে আপাতত কাজ সারি। তো উনি যখন পানিতে নামতে যাবেন, হঠাৎ করে ওই মহিলারা নুপুর পায়ে হাঁটলে যে ধরনের একটা শব্দ হয় না, ওরকম একটা শব্দ শুনতে পান। তো উনি চিন্তা করেন কি ব্যাপারে, এত রাতের বেলা এই ধরনের শব্দ কোথা থেকে আসে। এর কয়েক সেকেন্ড পরই বাচ্চার কান্নার শব্দ উনি শুনতে পান। তখন ওনার মধ্যে একটু ভয় ভয় লাগছিল। উনি চিন্তা করলেন যে এখন আর জাল টাল দেখবো না, এখন বাড়িতে চলে যাই, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হবে। কারণ এর আগে তো ওই যে একটা সমস্যার কথা ওনার মনে ছিলই। তখন কি করেছেন, উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন, ওই জালের দিকে আর যান নাই। তখন পেছন থেকে হঠাৎ করে রবিন, এই রবিন, এইভাবে কেউ একজন ডাকছে, আর কণ্ঠটা ছিল একটা মেয়েলি কণ্ঠ। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন কিচ্ছু নাই। তখন ওনার ভয়ে শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, গলা শুকিয়ে যায় ভয়ে। এমন সময় একটা বিশ্রী রকমের দুর্গন্ধ এসে ওনার নাকে লাগে। আর ওই কালভার্টের কাছে তো একটা তাল গাছ ছিল, যেটা শুরুতে বলেছি। হঠাৎ করে তাল গাছের উপর থেকে একটা ডাক ভেসে আসে নারী কণ্ঠের, রবিন, এই রবিন, এই দেখ উপর দিকে তাকা, দেখ আমি উপরে। এই কথা শোনার পর উনি উপর দিকে তাকিয়েছেন। তো উপর দিকে তাকিয়ে দেখতে পান যে একটা নারী অবয়বের মতো চেহারা, একটা হাত নাই, একটা পা নাই, তবে দেখেই বোঝা যাচ্ছে এটা মানুষ না। হাত দিয়ে রক্ত পড়ছে, পা দিয়ে রক্ত পড়ছে, আর ওইটার হাতে একটা ইটের মতো কিছু একটা। আর এটার যে দাঁত, সেগুলো এতটা চকচক করছে, মনে হচ্ছে এগুলো লাইট জ্বলছে দাঁতের ভেতরে। দাঁতগুলো ছুরির মতো চোখা চোখা বড় বড়, বিশ্রী রকমের চেহারা, এটা বোঝাই যাচ্ছে। হঠাৎ কি করে উপর থেকে ওই ইটটা মারে ছুঁড়ে ওনার দিকে। তো উনি কিছুটা সরে গেলেও ইটের একটা কোনা ওনার মাথার এক পাশে এসে লাগে, আর এরপরই উনি অজ্ঞান হয়ে যান। এরপর ওনার তো কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে, তখন উনি জানতে পারেন 3 দিন পর ওনার জ্ঞান ফিরেছে। আর ওনাদের ওখানকারই একটা হসপিটালে তখন উনি ভর্তি ছিলেন। দেখেন যে ওনার মা এবং দাদি ওনার পাশে আছেন। উনি ওই সময় মাথা নাড়াতে পারছিলেন না। পরে উনি জানতে পারলেন ওনার মাথায় 28টি সেলাই করা হয়েছে, মানে 28টা সেলাই দেওয়া হয়েছে। এত লম্বা ভাবে কেটে গিয়েছিল এবং এত বিশ্রী ভাবে কেটে গিয়েছিল, এবড়ো থেবড়ো হয়ে কেটে গিয়েছিল। ওটাকে একটা শেপে আনতে 28টা সেলাই লেগেছে। নিজেকে যখন একটু সুস্থ মনে করলেন উনি, তখন মূলত উনি শেয়ার করেন ওই রাত্রে কি হয়েছিল। আর এরপর এই রবিন ভাইয়ের মা যেটা বললেন, সেটা শুনে তো ওনার আরো মানে ভয় লাগে। সেটা হলো যে ওনার মা বলেন যে তোকে জাল দেখতে পাঠানোর পর
আমি আর তোর জন্য ভাত পাঠাই নাই, অনেকক্ষণ তোর জন্য বসেছিলাম, মনে করেছিলাম যে একটু পর তো তুই চলেই আসবি। এরপরে মূলত তোর বাবা এবং ভাইকে পাঠাই তোর খোঁজ করার জন্য যে কি অবস্থা। পরে এই তাল গাছের নিচে তোকে রক্তাক্ত অবস্থায় পায় এবং ওই রাতেই হসপিটালে ভর্তি করানো হয়। এই কথা শোনার পর এই রবিন ভাই তো বলে ওঠেন যে আরে তুমি আমার জন্য ভাত বেড়ে বসেছিলা, মানে এই যে ছোট ভাইকে আমারে পাঠাইলা ভাত দিয়ে। তখন ওনার আম্মু বলেন যে তোর ছোট ভাইকে কখন পাঠাইলাম, তো ছোট ভাই তো দিব্যি ঘুমাচ্ছিল তখন, আমি তোকে পাঠাই নাই। এই কথা শোনার পর ওই যে চাচা, ওই চাচার কথাও বলেন এবং পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে সেই চাচার শরীর ওই রাত্রে অসুস্থ ছিল, উনি বাড়ির থেকে বের হন নাই। মূলত এই যে মাছের তরকারি দিয়ে, মূলত মাছ, ছোট মাছ রান্না করেছিল, এই মাছের তরকারি দিয়ে এই যে ছোট ভাই আসলো, পরে ওই চাচা আসলো, আসলে এরা কারা ছিল, কেনই বা তাকে আবার খাওয়ালো? তো যাই হোক, এরপর এই রবিন ভাইয়ের আব্বু উনি ঢাকার বাড্ডাতে একজন কবিরাজের সন্ধান পান। তো সেই কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, কবিরাজ সব কথা শোনেন। তখন কবিরাজ বলেন যে আপনারা আজকে ঢাকায় থাকেন, আমি রাতের বেলা আমার সাথে থাকা জিনদেরকে পাঠাই, দেখি ওরা কি তথ্য সংগ্রহ করে। তো পরের দিনের কথা কবিরাজ বলেন যে উনি জিনের মাধ্যমে জানতে পেরেছেন যে এই সব দোষ আপনার ছেলের। মূলত ওই যে বটগাছটা আছে ওই এলাকাতে 1000 বছরেরও বেশি সময় ধরে একটা জিন পরিবার থাকে। মূলত জিন পরিবার না, বেশ অনেকগুলা জিনের একটা গোত্র বলা চলে, কয়েকশো জিন। তো ওই সর্দারের যেই ছোট ছেলে, এই ছোট ছেলেটাকে এই রবিন ভাই নাকি ইট মেরে মেরে ফেলেছে। আর ওই কবিরাজ তার জিনের মাধ্যম দিয়ে ওই জিন সর্দার তার সাথে কথা বলেছে। তো ওই জিনটা আবার খুবই ভালো। ওই জিনটা জানায় যে সে মূলত একটা বিশেষ কাজে কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে অন্য আর একটা জায়গায় গিয়েছিল এবং এই ছোট ছেলেটাকে আর একটা জিনের কাছে রেখে যায়। সেই জিনটা ছিল আবার মেয়ে জিন, সে দেখাশোনা করার জন্য। সে যখন ফেরত এসেছে শোনা গেল যে মানুষের ইটের আঘাতে তার ছেলে মারা গেছে। তো এই কথা শোনার পর উনি তদন্ত করলেন যে আচ্ছা আমার ছেলেকে যার তত্ত্বাবধানে রেখে গেলাম সে কি করছিল। তো উনি শুনলেন যে তার ছোট ছেলে যখন এখানে খেলছিল তখন ওই যেই মেয়ে জিনটা সে আবার আর এক পাশে গিয়েছিল অন্য আর একটা কাজে, আর তখনই এই ধরনের ঘটনাটি ঘটেছে। মূলত তার অবহেলার কারণেই এই মানুষের ইটের আঘাতে তার ছেলেটা মারা গিয়েছে। এই জন্য ওই জিনের ক্ষোভ কিন্তু এই রবিন ভাইয়ের উপরে না, ক্ষোভটা ছিল ওই তত্ত্বাবধানকারী ওই মেয়ে জিনের উপরে। এই জন্যই নাকি ওই মেয়ে জিনের শাস্তি স্বরূপ 1 হাত 1 পা কেটে দিয়েছিল। আর ওই জিনটা বলে যে ওই ছেলের ক্ষতি করার তো সুযোগ আমার ছিল, আমি চাইলে ক্ষতি করতে পারতাম কিন্তু করি নাই, কারণ ওর তো দোষ নাই। ধরলে আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি ওই ছেলের উপর কোনো রাগ ঝাড়তে চাই না। আমার ছেলেকে আল্লাহ তাআলা নিয়ে গেছে, ওর ভাগ্যে এটা ছিল, কিন্তু যার অবহেলায় ঘটনাটি ঘটেছে ওকে আমি শাস্তি দিয়েছি। মূলত ওর উপর যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে ওই সেই মেয়ে জিনটা যাকে আমি শাস্তি দিয়েছি, ওর 1 হাত 1 পা কেটে দিয়েছি। এই কারণেই মূলত ও এই রবিনের উপর ক্ষোভ ঝাড়ছে। তবে আমি কথা দিচ্ছি যে ওই জিনটা আর ওকে কোনো ধরনের বিরক্ত করবে না। আর আমরা এখানে বহু বছর ধরে আছি, আজ পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পাইনি, একটা ভয়ের ঘটনাও ঘটেনি। আমরা এমনভাবে এখানে থাকি, আর আমরা যে এখানে থাকি এই বিষয়টা যেন কেউ না জানে। যদি জানে তাহলে কিন্তু আমরা আমাদের উপস্থিতি জানান দিব এবং তখন কিন্তু মানুষজন ভয় পাওয়া শুরু করবে। এই জন্য আমরা চাই না কোনো মানুষের ক্ষতি হোক। আর পাশে একটা স্কুল রয়েছে, স্কুলের বাচ্চারাও ভয় পাওয়া শুরু করবে। এই জিনের একটাই অনুরোধ ছিল যে এই বট গাছে যে তারা থাকে এটা যেন কেউ না জানে। তো এই কারণেই মূলত এই ঘটনায় ওই বট গাছটার এক্সাক্ট লোকেশনটা আমরা জানাইনি, কিন্তু ওই বট গাছটার এক্সাক্ট লোকেশনটা
আমাদেরকে আসলে রবিন ভাই চাইলে জানাতে পারতেন, কিন্তু এই কারণে উনিও আমাদেরকে জানান নাই। তবে কোন গ্রামে আছে সেটা আমাদেরকে যদিও বা জানিয়েছেন, তবে আমরা কোনোভাবেই সেটা প্রকাশ করতে চাই না। আর রবিন ভাইয়ের মাথায় সেই কাটা দাগ এখনও রয়েছে, এবং এই ধরনের দাগ মাথায় একটা সারা জীবনই থেকে যায়। তো উনি এখন দেশের বাইরে রয়েছেন, তবে আল্লাহর অশেষ রহমতে উনি এমন একটা ঘটনা ঘটানোর পরেও যে উনি যে জীবিত আছেন এটাই একটা মিরাকল। কারণ আমরা দেখেছি এই ধরনের ঘটনা যদি কেউ ঘটায় নিজের মনের ভুলেও, তাহলেও কিন্তু কি ভয়ঙ্কর বিপদ নেমে আসে। বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি। আসলে ওই জিনটা অনেক ভালো ছিল, যার ফলশ্রুতিতে নিজের সন্তান হত্যার বদলাও কিন্তু তিনি ভিন্নভাবে নিয়েছেন। তিনি মানুষের উপর দিয়ে নেন নাই, ওই বাচ্চার দায়িত্বে থাকা যিনি ছিলেন তার উপর নিয়েছেন। তাকেও তিনি হত্যা করতে পারতেন, কিন্তু না, তিনি সেটা করেন নাই। তিনি ভিন্ন ধরনের শাস্তি দিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রবিন ভাইকে ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানা ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের ঘটনার অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আরিফ হোসেন। ওনার বাড়ি কুমিল্লা জেলার রায়পুর উপজেলায়। ঘটনাটি মূলত ওনার দাদা এবং ওনার ফুপুর সাথে ঘটেছিল। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটার সময়কাল অনেক আগের। তখন ওনার দাদার 3 জন সন্তান ছিল, 3 জন সন্তানের ছেলে সন্তান ছিল। তখনও কিন্তু ওনার ফুপু জন্মগ্রহণ করেন নাই। ওনার দাদা কি করতেন, উনি অন্যের মহিষ চড়াতেন মাঠে। এটা ওনার দৈনন্দিন কাজ ছিল। সকালবেলা মহিষগুলোকে মাঠে চড়িয়ে দুপুরের খাওয়া দাওয়া করার পর আবার উনি মহিষগুলোর কাছে যেতেন। সন্ধ্যা পর্যন্ত থেকে মহিষগুলোকে নিয়ে আবার চলে আসতেন। যার মহিষ তাকে আবার বুঝিয়ে দিতেন। এভাবেই চলছিল দিনকাল। তো একদিন কি হয়, উনি মহিষগুলোকে মাঠে ছেড়ে দিয়ে দুপুরের দিকে বাড়িতে চলে আসেন। তবে উনি যখন খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়া করে উনি আর ওই মহিষগুলোর কাছে যান নাই। ওনার শরীরটা ক্লান্ত লাগছিল, উনি শুয়ে পড়েন, ঘুমিয়েও পড়েছেন উনি। এদিকে উনি ঘুমানোর আগে দাদিকে আবার বলেছেন যে আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে এখন ডাক দিও না, আমি একটু ঘুমাবো, আমাকে পরে ডাক দিও। তো দাদিও আর ডাকাডাকি করেন নাই। উনি বাড়ির সমস্ত কাজ শেষ করে পাশে পুকুর ছিল, পুকুরে গোসল করতে গিয়েছেন। তো গোসল করে উনি যখন ঘরে আসবেন তখন ইতোমধ্যে মাগরিবের আজান দেবে দেবে ভাব। তখন দাদির মনে হয় যে উনি তো ঘুমাচ্ছে এখন পর্যন্ত, মহিষগুলোকে তো আনতে হবে, সন্ধ্যা লেগে গেল। তখন উনি ডাক দেন। ডাক দেওয়ার পর দাদা তো ধর্মর করে উঠে বসছেন এবং দাদিকে বলছেন যে আমাকে এত দেরিতে ডাক দিলা, সন্ধ্যা লেগে যাচ্ছে, মহিষগুলোকে আনতে হবে, একটু আগে ডাক দিতা। তখন দাদি বলেন যে আমার তো আসলে বেশ কিছু কাপড় চোপড় ধোয়ার দরকার ছিল, এই জন্য পুকুরে গেছি, আমারও গোসল করে আসতে দেরি হয়ে গেছে, এই জন্য আর ডাক দিতে পারি নাই, আমারও দেরি হয়ে গেছে। এখন দাদা কি করবেন, তাড়াতাড়ি যেতে তো হবে, কারণ মহিষগুলো তখনও কিন্তু ওই মাঠে চলে বেড়াচ্ছে। আর ওই মাঠে যাওয়ার জন্য ছোট্ট একটা খালের মতো একটা নালা রয়েছে। তবে নালাটা যে মানে পায়ে হেঁটে পার হওয়া যায় বিষয়টা এরকম না, সাপটাই পার হতে হয়। তো মহিষ তো পানিতে নেমে থাকতে খুব পছন্দ করে, এই জন্য যখন ওই দিক দিয়ে নিয়ে আসা হয় মহিষগুলো খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। তো আসা যাওয়া কিন্তু কোনো কষ্টের ব্যাপার না, অনায়াসেই মহিষগুলোকে পার করা যায়। তো উনি দ্রুত ওদিকে চলে যান, ঠিকঠাক মতো খাল পার হয়ে মহিষগুলোর কাছে চলে যান। তখন সন্ধ্যা কিন্তু লেগে গেছে, তো মহিষগুলো ওই মাঠেই ঘুরে বেড়াচ্ছিল। তো ওনাকে দেখেই মহিষগুলো ডাকা শুরু করে, কারণ পরিচিত লোক, মহিষগুলো তো মানে তার পোষা, তিনি এই মহিষগুলোকে নিয়ে সবসময় আসা যাওয়া করেন আর কি। তো মহিষগুলো তাকে দেখে ডাকাডাকি শুরু করে এবং তার কাছে চলে আসে। তখন উনি মহিষগুলোকে তাড়িয়ে আবার ওই খালটার কাছে চলে আসেন। তো উনি যখন খালের কাছে চলে আসেন তখন একটা জিনিস উনি দেখেন, সেটা হলো ওনার থেকে একটু দূরে একটা মানুষ। ওই মানুষটা ওই খালের পানিতে কি যেন করছে। উনি চিন্তা করেন যে এটা কে এখানে বসে আছে। তবে ওই লোকটাকে উনি আগে কখনো দেখেন নাই।
দাদার হাতে ওই সময় মহিষ চড়ানোর জন্য একটা লাঠি থাকতো, আর লাঠির একটা মাথা ছিল চোখা আর একটা মাথা ছিল ভোতা। তো ওই লাঠিটা নিয়ে মহিষ তাড়িয়ে মহিষগুলোকে উনি পানিতে নামিয়ে দিয়েছেন। মহিষগুলোর মধ্যে কিছু মহিষ সাঁতার কেটে ওই পাশে উঠেও গেছে, কিছু মহিষ তখনও মাঝখানে। একদম শেষ দিকে উনি নেমেছেন। নামার ঠিক আগে ওই যে অবয়বটা দাদার নাম ধরে ডেকেছে, তখন উনি আর এটার উত্তর নেন নাই। তো উনি কি করেছেন, নেমে গেছেন। নেমে যাওয়ার পর যখন পানি থেকে মানে ওইটার খুব খালের একদম মাঝামাঝি ওই জায়গাটাতে কিন্তু মানে ডুবে যাবে আর কি, এমন একটা গভীরতা আর কি। ওই সময় হঠাৎ করে কে যেন ওনার পানির ভিতরে খপ করে পা চেপে ধরেছে। তো উনি তো ভয় পেয়েছেন, পানির ভেতরে তার পা চেপে ধরেছে মানে পানির কোনো দেও দানব হবে, এখন তাকে তো এক হ্যাচকা টানে পানির মধ্যে নিয়ে যাবে। উনি চিন্তা করলেন যে একটু আগে যেটাকে দেখছি এটা মনে হয় কোনো মানুষ ছিল না, আর ওর ডাকের উত্তর নাই, সাড়া দেই নাই, এই জন্য এই অবস্থা। তো উনি কি করেছেন, ওনার হাতে যে একটা লাঠি, ওই লাঠির এক মাথা তো চোখা, উনি ওই অবস্থাতে চোখা অংশ দিয়ে ওনার পায়ের কাছে একটা আঘাত করেছেন। মানে কেউ যদি কারো পা পানির নিচে খপ করে ধরে রাখে, এখন তার মাথা তো ওই যেই লোকটা ধরেছে তার মাথাও তো ওই পায়ের কাছাকাছি, তাই না? তো উনি ওই চিন্তা করে মেরেছেন একটা খোঁচা। তো এক খোঁচা যখন মেরেছেন সাথে সাথে পাটা ছেড়ে দেয়, আর খোঁচা খাওয়ার সাথে সাথে এমন জোরে একটা চিৎকার ভেসে আসে পানির নিচ থেকেই, যেটা উনি নিজে স্পষ্টভাবে শুনেছিলেন। এটা এমন একটা চিৎকার ছিল, এমন একটা শব্দ ছিল, মনে হচ্ছে মহিষ আর ব্যাং যদি একসাথে ডাকে, এরকম মিক্সড একটা শব্দ, ওই রকম একটা তীক্ষ্ণ শব্দ দাদার কানে ভেসে আসে। আর এরপরই দাদার কানের কাছে একটা বাতাসের মতো এসে ধাক্কা লাগে, আর তখনই ফিস ফিস করে একটা কথা দাদা শুনতে পান। সেটা হলো, কাজটা তুই ঠিক করলি না, এর পরিণাম খুবই খারাপ হবে, জেনে রাখিস। কাজটা তুই ঠিক করলি না রে, এর পরিণাম খুবই খারাপ হবে। এইভাবে অবয়বটা দুইবার অদৃশ্যভাবে এই কথাটা দাদার কানে বলে। তারপরে আরেকটা বাতাসের মতো মনে হলো বাতাসটা চলে গেল। তো দাদা তো নদী পার হয়ে বাড়িতে চলে আসেন। ওনার পা যে চেপে ধরেছিল ওখানে যে দাগ হয়ে আছে বিষয়টা এরকম না, একদম স্বাভাবিক ছিল পা। তো মহিষগুলোকে মহিষের মালিকের বাসায় দিয়ে আসে, এবং বাসায় দিয়ে এসে উনি নিজের বাসায় চলে আসছেন আর কি। তো মহিষেরও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আবার ফেরত আসার পথেও কোনো ঝামেলা হয় নাই। তো আসার পর দাদিকে আবার দাদা বিষয়টা বলেছেন। আর টুকটাক ঘটনা তো অনেক বাড়ি ওনার সাথে ছোটখাটো আসলে এই ধরনের ঘটনা ঘটেছে। তো বিষয়টা নিয়ে আসলে দাদা বা দাদি দুইজনই যে খুব গুরুত্ব দিবেন এরকমটা মনে করেন নাই আর কি। কিন্তু ওনারা তো বুঝতে পারেননি কি ভয়ঙ্কর এক কালো অধ্যায় শুরু হতে যাচ্ছে তাদের জীবনে। তো এরপরেও কিন্তু ওই খাল পার হয়ে অনেকবার গেছেন আসছেন প্রতিদিনের মতো, কোনো সমস্যা হয়নি। এইভাবে একটা বছর পার হয়ে যায়। এক বছর পর দাদার একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো। তো একদিন রাতের বেলা মহিষগুলোকে দাদা মালিকের বাড়িতে রেখে বাজার থেকে দুটো রুই মাছ কিনে নিজের বাড়ির দিকে আসছিলেন। তো বাড়ির কাছাকাছি আসার পর উনি একটা জিনিস দেখেন, সেটা হলো যে একটা বিশাল বাঁশ বাগান ছিল। হঠাৎ করে উনি দেখেন যে উপর থেকে কে যেন ঢিল মারছে, কিন্তু কে মারছে এটা দেখা যাচ্ছে না। উনি বিশ্রী ভাষায় গালিগালা শুরু করছে, এই কে মারে রে ঢিল, আয় বেটা সামনে আয়, কার এত বড় সাহস থাকলে সামনে এসে ঢিল মার। তখন ওই বাঁশ বাগানের উপর থেকে একটা আওয়াজ আসে, সেটা হলো, আমারে দেখতে চাইতেছ না? আমি তো সবার সাথে দেখা দেই না রে, তোর সাথে আমি দেখা দেব, তুই আমাকে একটা মাছ দে, তাহলে তোর সাথে আমি দেখা দিব। তখন দাদা বুঝতে পারেন যে এটা তো মেছো পিশাচ রে। তখন উনি ওই অবয়বটাকে উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ রে বেটা, তোর ওই কুৎসিত চেহারা দেখার জন্য আমার এই টাকা দিয়ে কেনা মাছ দিতে হবে? এই বেটা, তোর চেহারা দেখতে আমার বইয়েই গেছে, তুই কি এমন সুন্দর মানুষ হয়েছিস যে তোকে আমি দেখব? আর তোর মতো কুৎসিত এই মেছো পিশাচকে দেখার জন্য আমার টাকা দিয়ে কেনা মাছ আমি তোকে দিব নাকি? যা ভাগ বেটা, তুই এমনিতে যদি পারিস আমার সামনে আয়। সূচক কোথাকার,
এইভাবে বলছেন আর কি। তখন হয় কি, ধপাস করে ওনার সামনে কিছু একটা পড়ে, মানে লাফ দিয়ে সামনে আসে। এটা দেখে দাদা অবাক হয়ে যান। এটা আর কেউ না, ওই যে নদীর পাশে যে অবয়বটা দেখেছিল না 1 বছর আগে, সেই অবয়বটা। ওই অবয়বটা বলে ওঠে, ওরে পাগল রে, আমি তোর মাছের লোভে এখানে আসি নাই। তুই সেদিন তোর লাঠির চোখা অংশ দিয়ে আমার মাথায় আঘাত করছিলি। টানা 1 বছর আমি চিকিৎসা নিছি আমার গোত্রের জিনদের কাছ থেকে, তারপর আমি সুস্থ হইছি। তুই কি ভাবছিলি আমি তোকে ছেড়ে দিছি? না রে, আমি ছাড়ি নাই। আমি এতদিন অসুস্থ ছিলাম, সুস্থ হই নাই, এই জন্য আমি আসতে পারি নাই। সুস্থ হইছি, এখন আসছি। তুই কোনো ভয় পাস না, তোকে আমি কোনো কষ্ট দেব না। কিন্তু তুই আমাকে যে আঘাত করছিস, এই আঘাত তো 1 বছর পর ঠিকই ভালো হয়ে গেছে, কিন্তু আমি তোকে যে আঘাত দেব, সেই আঘাত তুই মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবি না। তবে তোর শরীরে আমি কোনো আঘাত করব না, আমি তোর মনে আঘাত করব। এটা বলে ওই অবয়বটি এক অট্ট হাসি দিয়ে বাতাসে মিলিয়ে যায়। কিন্তু ওই অবয়বটার চেহারা কিন্তু একদম স্বাভাবিক মানুষের মতোই দেখাচ্ছিল, কোনো অস্বাভাবিক কিছু ছিল না। একটা স্বাভাবিক মানুষ 50-55 বছরের মানুষের চেহারা যেরকম হয়, তার চেহারার যেই ভাবটা হয় ওই রকমই ছিল, স্বাভাবিক মানুষের উচ্চতাই ছিল। কোনো ভয়ানক রূপ নিয়ে ওই অবয়বটা আসেনি। দাদা এই জিনিসটা দেখার পর আসলে ওই রকম ভয় পান নাই, যেহেতু ভয়ঙ্কর রূপে আসে নাই, কিন্তু একটা দুশ্চিন্তায় পড়ে যান। উনি তো বাড়িতে চলে আসছেন। তো বাড়িতে আসার পর ওই যে ব্যাপারটা ঘটলো, উনি তো দাদিকে বলেন, আর বলেন যে সবাই সাবধানে থেকো, কখন কি হয়ে যায়। এরপরও কেটে যায় 3-3টি বছর। এর ভিতরেও কিন্তু কোনো সমস্যা হয় নাই। এর মধ্যে কিন্তু এই দাদা ওই যে মহিষের ওই কাজটা ছেড়ে দিয়েছেন। তখন দাদা কি করতেন, জাল কিনেছিলেন, নদীতে জাল ফেলতেন। আর এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন আরিফ ভাই, ওনার এক জ্যাঠা আর হচ্ছে এই আরিফ ভাইয়ের বাবা, উনি ওনারাও ওনার কাজে হেল্প করতেন আর কি। তো এদিকে ওনার যে ফুপু তো আস্তে আস্তে বড় হচ্ছে, আর দাদি রাতের বেলা ফজরের আজানের আধা ঘন্টা আগে উনি কি করেছেন, উঠেছেন। কারণ হচ্ছে যে ফুপু তাকে ডেকে উঠিয়েছেন যে তিনি ওয়াশরুমে যাবেন আর কি। তখন তো দাদিকে ডাক দিয়েছেন, ওই ফজর আজান আধা ঘন্টা আগে এরকম হবে আর কি। উনি বলেছেন যে মা আমি ওয়াশরুমে যাব। আর এই আরিফ ভাইয়ের অন্য কাকা যারা ছিলেন, ওরা একটু ভীতু টাইপের ছিলেন, রাতের বেলা বের হতে চাইতেন না। তো দাদি ফুপুকে নিয়ে বাইরে বের হয়েছেন। তো ওয়াশরুমটা ছিল বাড়ির পেছন দিকটাতে। তো দাদি যখন তার মেয়েকে নিয়ে বাইরে বের হয়েছেন, তখন উনি অস্বাভাবিক কোনো কিছু ওনার চোখে পড়ে নাই আর কি। তো তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়েছেন। তো ঢুকিয়ে দিয়ে চিন্তা করছেন যে ঠিক আছে, আমি এখন একটু ঘরের বারান্দায় এসে বসি বা এরকম কোনো কিছু চিন্তা করেছেন। তো উনি বারান্দায় এসে বসার সাথে সাথে মা মা বলে চিৎকার শুরু হয়ে গেছে। তখন এই দাদি আবার বলছেন যে আরে তুই ওয়াশরুমে ঢুকে সময় পেলি না, এখনই চিৎকার করছিস কেন? তো উনি আবার এগিয়ে গেছেন। উনি এগিয়ে গিয়ে দেখেন যে ফুপু এখন ওয়াশরুমের ভিতরে না, উনি উঠোনেরই একটা সাইডে বসে আছেন। ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু চুপ হয়ে বসে আছেন। তো এটা দেখে উনি কিছুটা একটা অস্বাভাবিক কোনো একটা ব্যাপার আঁচ করতে পারেন। তখন উনি ঘরে গিয়ে এই আরিফ ভাইয়ের অন্য কাকা, মানে ওনার দাদির যে সন্তান আর কি, তাদেরকে একটু ডাক দেন, আবার দাদাকেও ডাক দেন। তখন ওনারা উঠে আসছেন। তো উঠে আসার পর ওখানে গিয়ে দেখা যায় যে এই যে ফুপু যিনি, উনি তো বসে আছেন, ঠিক ওইভাবেই বসে আছেন, নড়াচড়া কিচ্ছু করছে না, চোখ দিয়ে হালকা পানি পড়ছে। যখন ওখানে গিয়ে তার শরীরটা টাচ করেছে, সবাই আশ্চর্য হয়ে যায় যে ফুপুর শরীরটা একদম তুলার মতো নরম, মনে হচ্ছে ওনার শরীরে কোনো হাড় গড়ি নাই। যখন ওনাকে টাচ করেছে উনি মাটিতে পড়ে গেছে। তো ওনার শরীরের এই অবস্থা দেখে সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করে, মনে হচ্ছে শরীরের ভিতরে হাড়গুলো সব গলে পানি হয়ে গেছে।
আর এই চিৎকারে আশেপাশের বাড়ি থেকে কিছু লোকজনও চলে আসে। সবাই তো পুরো অবাক হয়ে যায় যে কি ঘটলো। এদিকে সব লোকজন চলে আসছে, আশেপাশে আত্মীয় স্বজনও চলে আসছে। এমন একটা ঘটনা ঘটলো, একটা মানুষের শরীরটা এত নরম হয়ে যেতে পারে কিভাবে। তো যাই হোক, এই ঘটনার আসলে কারণটা দাদা কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু এরকম ভয়ঙ্কর ভাবে হবে এটা উনি বুঝতে পারেন নাই। কিন্তু ফুপু কিন্তু তখনও জীবিত ছিলেন, তিনি চোখ খুলে আছেন। যখনই তার বাবা সামনে আসে তখনই চোখ বড় বড় করে ফেলে আর হাসতে থাকে, হাত পাগুলো মুচড়াতে থাকে। মুচড়ানো মানে এরকম যে মনে হচ্ছে অটোমেটিক হাত পাগুলো মুচড়াচ্ছে। আমরা যদি দড়ি পাক দেই মনে হচ্ছে ওইভাবে কেউ তার হাত পাগুলো পাক দিচ্ছে, কারণ তার শরীরের ভিতরে তো হাড়গোড় মনে হচ্ছে নাই। একজন কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। এই কবিরাজটা ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করতে পারতো, তো তাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর সেই জিনিসটা দেখে একটু ভয় পায়, তারপরও বলে ঠিক আছে আমাকে 2000 টাকা দিতে হবে, কিছু জিনিসপত্র কিনতে হবে। সেই সময় 2000 টাকা মানে কিন্তু অনেক টাকা। তখন দাদা নিজের কাছে যা ছিল পাড়া প্রতিবেশীদের কাছ থেকে একটু ধার নিয়ে কবিরাজকে দেন। তো কবিরাজ ওই জিনিসটা নিয়ে চলে যান, বললেন যে আমি পরে আসবো, দুপুরের দিকে আসবো আর কি। তখনও তো ফজরের হয় নাই আর কি। তো যাই হোক, সকালবেলা এদিকে ফুপুর অবস্থার কিন্তু আস্তে আস্তে অবনতি হচ্ছে। তো দুপুর হওয়ার আগেই দাদা কি করেছেন, কবিরাজের বাড়িতে গেছেন। গিয়ে দেখা গেল কবিরাজ দিব্যি ঘুমাচ্ছে নাক ডাকিয়ে। তখন কবিরাজকে বলেন যে কি ব্যাপার, আপনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, এদিকে আমার মেয়ের অবস্থা খারাপ, আপনি না আমার কাছ থেকে টাকা নিলেন, এতগুলো টাকা আপনি ট্রিটমেন্ট করবেন বলে। তখন কবিরাজ বলে যে আমি টাকা নিলাম, কখন টাকা নিলাম, আপনার মেয়ের কি হয়েছে আমি তো জানি না। তখন দাদা বুঝতে পারলেন এই বেটা একটা বড় ভণ্ড, 2000 টাকার লোভে সে সব ভুলে গেছে। আর ওই সময় প্রেক্ষাপটে 2000 টাকা মানে তো অনেক টাকা। তো বুঝতে পারলেন যে এ টাকাটা মেরে দিয়েছে, এখন এর সাথে ঝগড়াঝাটি করার সময় নেই, সময় পার হয়ে যাচ্ছে। তখন দাদা কি করেছেন, কিছু লোকের সাথে কথা বলে আর একজন ভালো হুজুরের সন্ধান পান। কাছাকাছি ছিল সেই হুজুর। তো হুজুরের কাছে যান, হুজুরের কাছে গিয়ে এই ঘটনা খুলে বলেন। হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন, এরপরে হুজুরের চোখটা অশ্রু সজল হয়ে যায়। হুজুর বলেন যে অনেক দেরি হয়ে গেছে রে, শয়তানটা ওই মেয়েটাকে একদমই শেষ করে ফেলেছে। আমি তোমার বাড়িতে যেতে যেতেই হয়তোবা মেয়েটি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তারপরও চলো যাই, কতটুকু কি করতে পারি। তো ওনারা বাড়িতে আসার আগেই দূর থেকেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন, আর বাড়িতে গিয়ে দেখলেন মেয়েটি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। মূলত ওনারা আসার আগেই হঠাৎ করে মনে হচ্ছিল ওই মেয়েটার হাত পা কেউ আবারও মোচড়াচ্ছে, এবং ওই মেয়েটাও চিৎকার করছে। চিৎকার করতে করতেই মেয়েটি মারা যায়। আর ওই যে জিনটা বলেছিল যে তোকে আমি মনের মধ্যে এমন কষ্ট দিব তুই মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবি না, মূলত এই জিনিসটাই করেছিল। তবে পরবর্তীতে হুজুর জানিয়েছিল, তার কাছে থাকা জিনদের মাধ্যম দিয়ে উনি জানতে পেরেছেন, যেটা পরবর্তীতে জানিয়েছিলেন সেটা হলো ওই যে জিনটা, ওই জিনটা মূলত ওখানে ছিল সন্ধ্যার সময় বা সন্ধ্যার একটু পরে, যখন ওই যে মহিষ নিয়ে আসছিল, একটু ভয় দেখানোর জন্য, মজা করার জন্য ওখানে ছিল। আর যখন ওর ডাকে সাড়া দেয় নাই, ও পানির নিচে পা খপ করে চেপে ধরেছে, মূলত একটু পানির নিচে নিয়ে ছেড়ে দিত। ও পানির জিন না মূলত। কিন্তু ওই যে খোঁচা যে দিয়েছে, এটা দেওয়ার ফলে ওর মাথায় খুব আঘাত লাগে, যার ফলশ্রুতিতে দীর্ঘ সময় ধরে সে চিকিৎসা নেয়। এবং তার গোত্রের সর্দার সে বলে যে তুমি মানুষের হাতে আহত হয়ে এখানে আসছো, তুমি ততদিন পর্যন্ত আমাদের গোত্রে থাকতে পারবা যতদিন তুমি অসুস্থ। সুস্থ হওয়ার সাথে সাথে তুমি এই গোত্র থেকে বের হয়ে যাবা। যদি তোমার এই অপমানের বদলা নিয়ে ফেরত আসতে পারো তাহলে এই গোত্রে আসবা, না হলে তুমি এই গোত্র থেকে চিরকাল বাইরেই থাকবা। তো 1 বছর চিকিৎসা নিয়ে সে সুস্থ হয়ে যাওয়ার পর গোত্র থেকে বিতাড়িত হয়। এরপর থেকেই শুধু সুযোগের অপেক্ষায় ছিল। আর এই ঘটনার মাধ্যম দিয়ে ওই জিনটা আবার তার গোত্রে ফেরত গিয়েছে। তো এটাই ওই হুজুর বর্ণনা করেছিলেন।
আর এভাবেই একটা নিরপরাধ নিষ্পাপ শিশু বাচ্চা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। আর আসলে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যায় যেটার উপর আসলে আমাদের হাত নাই। আমরা আত্মরক্ষার তাগিদে কোনো কাজ করলেও সেটা আমাদের বিপদের কারণ হয়ে যায়। আর জিনেরা কখন কিভাবে মানুষের ক্ষতি করবে, কোন উদ্দেশ্যে ক্ষতি করবে, এটা তো আমরা বুঝতে পারি না। তবে গ্রাম এলাকায় এই ধরনের অনেক ঘটনা ঘটে, শহর এলাকায় এই ধরনের ঘটনা কম ঘটে। গ্রামের মানুষদেরকে অনেক সতর্ক থাকতে হয় অন্তত এই বিষয়ে। শহরের মানুষদেরকেও সতর্ক থাকতে হয় নির্দিষ্ট কিছু সময়গুলোতে। কিছু কিছু নিয়ম শহর গ্রাম সকলের জন্যই একরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। ফিল দ্য প্রিয় লিসেনার্স, 132তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায় সকলকে স্বাগত জানাচ্ছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মেহেদি হাসান, বর্তমানে দুবাইতে রয়েছেন। ওনার দেশের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। তবে ঘটনাটি কিন্তু ফরিদপুর জেলার নগরকান্দার একটি গ্রামের। আর ঘটনাটি খুবই ভয়ঙ্কর। ঘটনাটির নাম আমরা দিয়েছি মৃত্যু রাস্তা। বুঝতেই পারছেন, এমন এক রাস্তা যেখানে প্রতিনিয়ত মানুষকে মৃত্যুর হাতছানি দেয়। সরাসরি ঘটনাতেই চলে যাই। এই ঘটনার কিছু অংশ মেহেদি হাসান ভাইয়ের নিজের দেখা, কিছু অংশ ওনার বন্ধুদের মুখ থেকেও শোনা। মূলত ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা থেকে অনেক আগেই ওনারা ফরিদপুরের নগরকান্দাতে চলে এসেছিলেন। মেহেদি হাসান ভাইয়ের বয়স যখন 10 বছর তখন চলে আসেন। আর যেই জায়গাটাতে ওনারা বাসা নেন ওই জায়গাটা মেইন রাস্তার সাইডেই ছিল, মোটামুটি একটা হাইওয়ে রাস্তাই বলা চলে। আর যেই বাসাটাতে ছিলেন ওই বাসার আশেপাশে বেশ অনেকগুলো দোকানপাট ছিল। আর ওই মেইন রাস্তার পাশ দিয়ে আরো কয়েকটা ছোট রোড বেরিয়ে গেছে আর কি, অন্যদিকে চলে গেছে। মূলত 3 রাস্তার মোড় বলা চলে ওই জায়গাটাতে। তো ওইখানে বড় বড় 2টো বট গাছ ছিল। একটা বট গাছ অনেক আগের, ওই বট গাছের সাথে একটা বা কাছাকাছি একটা ছোট ব্রিজ রয়েছে। আর ব্রিজটা পার হয়ে আর একটা বট গাছ রয়েছে, তবে সেটা বড় বললেও আগের গাছের তুলনায় ছোট। ওটার বয়স যে খুব বেশি তাও নয়। তো শোনা যায় রাতের বেলা ওই দিক দিয়ে যাওয়ার সময় অনেকেই একটা ভয়ঙ্কর অবয়ব দেখত। এক বট গাছে এক পা, আর এক বট গাছে আর এক পা দিয়ে দাঁড়িয়ে থাকতো। তো মানুষ ওটা দেখে ভয় পেত, এটা সত্য। আর এই ঘটনাটা শুরু হয় মানে বটগাছ প্রথম যেটা ওইটা অনেক আগের হলেও পরেরটার বয়সটা আসলে খুব বেশি না। তবে আগের বটগাছের যে ভয়ঙ্কর ঘটনা ঘটতো বিষয়টা এরকম না। তবে এটা যারা মুরব্বী আছেন ওই এলাকায় তাদের ভাষ্য অনুযায়ী 1970-71 সালের দিক থেকে এই বটগাছ কেন্দ্রিক ঘটনা ঘটা শুরু হয়। তবে খুব বড় ধরনের যে ঘটনা ঘটেছে যে ওখানে কেউ গিয়ে ওই বট গাছে থাকা ওই অবয়বটার হাতে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটা শোনা যেত না। তো এইভাবেই চলছিল। মানুষজন জানতো রাতের বেলা কেউ একা একা গেলে এই ধরনের সমস্যা হতে পারে, এই জন্য মানুষ দল বেঁধেই হাঁটতো। আর কখনো ওখানে ভয় পেলেও কেউ যে মারা গিয়েছে এমনটা শোনা যায় না। তো ব্যাপারটা হয় কি যে এই রাস্তাটা তো চওড়া করার দরকার। আর রাস্তা চওড়া করানোর জন্যই মূলত